তো সেখানে একটা বাছাই হচ্ছে, কিন্তু তারপরেও সেটা দেখা যায় যে সেটার সংখ্যাও কয়েক লক্ষ হচ্ছে। তো এটা এত বড় আবেদনকারী যে সংখ্যা, এটাকে তো পরীক্ষা নেওয়া কঠিন, খুব দুরূহ। তো সুতরাং আমরা এমসিকিউ পদ্ধতি অনুসরণ করি, এবং তবে এমসিকিউ হলেই প্রসেস অফ এলিমিনেশন মানে যাটা ভাবে করা হয় না, সেখানেও আমরা একটা সিস্টেম করেছি, এবং কি কি ধরনের পরীক্ষা ওই এমসিকিউতে থাকবে সিলেবাস জাতীয় করা হয়েছে জাতীয় পর্যায়ে বিশেষজ্ঞ ব্যক্তিদের নিয়ে, অধ্যাপক, রিটায়ার্ড সিভিল সার্ভেন্ট বা অন্যান্য জার্নালিস্ট বা অন্যান্য এমিনেন্ট পার্সোনালিটিস, তাদেরকে নিয়ে। তো কাজেই সেখানেও আমরা একটা বাছাই হয়, বেসিক রিকোয়ারমেন্ট আমাদের বাংলাদেশ সম্পর্কে জানা ইত্যাদি, পৃথিবী সম্পর্কে জানা, প্রাথমিক জ্ঞান, বিজ্ঞান ইত্যাদি সম্পর্কে জানা, সেটা থাকতে হবে। তো সেটার পরে যখন তারা রিক্রুটমেন্টের জন্য তারা লিস্ট হয়ে গেল কম্পিউটারে, তখন আমরা তাদেরকে আহ্বান জানাই লিখিত পরীক্ষা অবতীর্ণ হওয়ার জন্য। তো লিখিত পরীক্ষায় বিস্তারিত সিলেবাস আছে, এবং এটা টাইম টু টাইম কিন্তু আমাদের এটাই করা হয়, এই সিলেবাসটা কিন্তু আপডেট করা হয়। আমরা মাত্র স্বল্পকাল আগেই এটা করা হয়েছে, এবং এটা এটা আপনাদের ভালো করে যাচাই বাছাই করেই নেওয়া হয়েছে, করা হয়েছে এটা। তো সেটা আমাদের লিখিত পরীক্ষায় তার সাবজেক্ট, এখন লিখিত পরীক্ষাও কিন্তু একটা দুরূহ কাজ আমাদের জন্য, কারণ প্রতিটা ডিপার্টমেন্টের বা মিনিস্ট্রির বা পদের জন্য বিশেষ সিলেকশন পদ্ধতিতে তাদের জন্য প্রিরিকুইজিট সেটা নির্ধারণ করা আছে। তো সবকিছু, যেমন একটা পদ হচ্ছে একটা টেকনিক্যাল জব, তার জন্য কি কি হবে ক্রাইটেরিয়া সিলেকশন, কি কি বেসিক রিকোয়ারমেন্ট থাকতে হবে, প্রফেশনাল স্কিল অথবা একাডেমিক ফিটনেস কি থাকতে হবে, বা কোন লেভেলের একাডেমিক কি থাকতে হবে, তার যোগ্যতা, এই সব থাকে। তো সেগুলোকে ইনকর্পোরেট করে আমাদের এই রিটেন পরীক্ষার জন্য আমাদের প্রশ্নপত্র তৈরি করতে হয়। তো সেই প্রশ্নপত্র খুব ভাস্ট হয়, এবং সেখানে থাকে কিছু জেনারেল, কিছু ক্যাডারের জন্য জেনারেল প্রশ্ন, আর টেকনিক্যাল ক্যাডারের জন্য কিছু টেকনিক্যাল প্রশ্ন অতিরিক্ত থাকে, সেগুলো সংযোজন করা হয়। তো নন টেকনিক্যাল এবং টেকনিক্যাল, বা জেনারেল এবং টেকনিক্যাল। তো সেখানে আমাদের একটা আমাদের দেওয়া আছে, কাট অফ মার্কস দেওয়া আছে, মানে 5 মার্ক দেওয়া আছে। এটা আগে থেকে চলে আসছে, যদি এই ব্যাপারে আমার একটু বক্তব্য আছে, প্রশ্ন আছে। যদিও আমি পিএসসি চেয়ারম্যান ছিলাম, বলতে পারেন কেন আপনি তখন এটা তোলেননি, কিন্তু এটা আলোচনা হয়েছে ইন দ্য প্রসেস। সেটা হলো যে সেখানে যারা পাস করবে একটা নাম্বার পেলে, ধরা যাক যে 50 নম্বর, তো 50 নম্বর পেলেই কিন্তু তারা পাস হয়ে গেল। এই পাস হয়ে যাওয়ার ফলে এটা কিন্তু পাবলিকলি এটা জানানো হচ্ছে, ওপেন বিজ্ঞাপনের মাধ্যমে এবং ক্যান্ডিডেটদের কাছেও। তখন তারা জেনে গেল যে আমরা পাস করে ফেলেছি। তো তখন পাস করে ফেললে তখন তাদের একটা সাইকোলজিক্যাল একটা হয়ে যায় যে আমরা তো এমসিকিউতে এসেছি, এখন আমরা রিটেন পরীক্ষা পাস করেছি, কাজে উই আর কম্পিটেন্ট, আমরা এখনই জয়েন করতে পারি। ভাইবা পরীক্ষা এটা দিয়ে আমাদের শুধু একটা ক্যাডার ঠিক করা হবে, কিন্তু এটা ঠিক নয়। কারণ এই রিটেন পরীক্ষা পাস করার পরে তখন আমরা আবার তাদেরকে মৌখিক পরীক্ষার জন্য আমরা আহ্বান জানাই। তো সেই মৌখিক পরীক্ষাটা, যেটা একটু আগে আমাদের লার্নেড কিনোট স্পিকার বলেছেন যে পরীক্ষার তো বিভিন্ন পদ্ধতি থাকে, স্ট্রাকচার্ড, আনস্ট্রাকচার্ড, তারপরে আরো কিছু থাকে, ভিতরে কিছু অনেক কিছু থাকে, সেখানে আপনার সাইকোলজিক্যাল টেস্ট ইত্যাদি অনেক কিছু। সাইকোলজিক্যাল টেস্ট ছিল এক সময় আমাদের এখানে, এখন ডিসকন্টিনিউড, এগুলো বলেছেন। হ্যাঁ, কিন্তু আপাতত ডিসকন্টিনিউড হয়েছে কয়েকটা আমাদের অবজারভেশনের পরে, যে এটা আমাদের জন্য খুব একটা কার্যকর হয়নি বলে প্রতিমান হয়েছে, কিন্তু কার্যকর হবে না এটা কিন্তু আমি বলছি না। আর সেই সময় প্রতিমান হয়েছে যে কার্যকর হয়নি, কাজে আসেনি এই সাইকোলজিক্যাল টেস্টের মানে কম্পোনেন্টটা। কিন্তু এখানেও কিন্তু আমার আবার একটা রয়েছে, ব্যক্তিগত মত রয়েছে, যেটা আবার রিইন্ট্রোডিউস করা যেতে পারে। হ্যাঁ, যেতে পারে, এবং আমার মনে হয় যাওয়া উচিত হবে। সাইকোলজিক্যাল টেস্ট, আমি একমত আমাদের কিনোট স্পিকারের সঙ্গে, যেটা জাতীয় জীবনে সর্বোচ্চ অল মানে আপনার এভরিহোয়ার ইট শুড বি ইমপ্লিমেন্টেড, যে রিক্রুটমেন্ট, সিলেকশন এবং পরবর্তীকালে চাকরি জীবনেও এই সাইকোলজিক্যাল টেস্টটা, একটা সাইকোমেট্রিক
মানে স্ট্রাকচার আর আনস্ট্রাকচার যেভাবে হোক না কেন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি মনে করি আমি আমি এখানে একটু সার্কিট ইন্টারাপ্ট করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই বলুন। অ্যাড করতে পারি আর কি, ইন্টারাপ্ট করার মধ্যে অ্যাড করা স্যার। হ্যাঁ জি বলুন। সেটা হলো যে যেটা যে বলছেন যেটা সাইকোলজিক্যাল টেস্ট ছিল এখন ডিসকন্টিনিউ হয়েছে, আমিও বলেছি, এবং সেটা অবজারভেশন ছিল যেটা ওয়ার্ক করে নাই, এবং আমি অলরেডি বলেছি কেন ওয়ার্ক করে নাই। যে সাইকোলজিক্যাল টেস্ট ছিল এটা সো কল্ড সাইকোলজিক্যাল টেস্ট, ইট ওয়াজ নট স্ট্যান্ডার্ডাইজড। সাইকোলজিক্যাল টেস্ট রিক্রুটমেন্টের জন্য যেগুলো ব্যবহৃত হয় সেগুলো ওখানে ছিল না, ওখানে ম্যান মেড, অর্থাৎ আমাদের মধ্যে কিছু মানুষ কিছু প্রশ্ন বানায় দিতাম। আমি আবারও বলেছি সাইকোলজিক্যাল টেস্ট ডেভেলপ করতে হলে কয়েক বছর লেগে যায়, ইট ইজ বেসড অন সায়েন্টিফিক রিসার্চ। সেই টেস্ট কখনই আমরা ব্যবহার করিনি, দ্যাটস হোয়াই ইট ডিড নট ওয়ার্ক। আচ্ছা ওকে, থ্যাংক ইউ, আপনি এটা সাপ্লিমেন্ট করেছেন। আমি আমি কোনো ডিসপুট করছি না। ওকে স্যার। আচ্ছা ধন্যবাদ। তো আমি মনে করি যে সাইকোলজিক্যাল টেস্টের এই কম্পোনেন্টটাও আবার অ্যাড করা দরকার, এবং অর্গানাইজড ওয়েতে, স্ট্রাকচার্ড ওয়েতে, সায়েন্টিফিক ওয়েতেই করা দরকার। তো যাই হোক, এখন যেহেতু নেই এটা গত কয়েক বছর যাবত, তো আমরা কিভাবে করছি এটা একটু আমি অবহিত করে নিতে চাই। সেটা হলো আপনার রিটেন পরীক্ষায় আমরা ওইখানে তাদেরকে কিন্তু তাদের সাবজেক্ট রিলেটেড, তাদের আদার ইন্টারন্যাশনাল মানে যেগুলো নাকি তাদের তথ্য থাকা দরকার, জানা থাকা দরকার বা উচিত হবে বলে মনে হয়, জাতীয় পর্যায়ে, দেশীয় পর্যায়ে, আমাদের দেশের কালচার, হেরিটেজ, আমাদের জাতীয়তাবোধ, এভরিথিং, হিস্ট্রি, হ্যাঁ হিস্ট্রি, এগুলো সবকিছু সঙ্গে নিয়েই আমরা এই আমরা ভাইবার টেস্ট মানে লিখিত পরীক্ষায় আমরা তাদেরকে প্রশ্নপত্র দিই, তারা পাস করে আসে। কিন্তু এখানে আবার একটা মানে সাইডলাইনে একটা প্রশ্ন থেকে যায় যে এটাও কি আপনার ওই যে বলেছেন সাবজেক্টিভ কতটুকু, অবজেক্টিভ কতটুকু হয়, এটা প্রশ্ন থেকেই যায়। সেখানে যদিও আমরা কয়েক লক্ষ ক্যান্ডিডেটের উত্তরপত্র, আরো বহু লক্ষ, কারণ তাদেরকে অনেকগুলো পেপারে অ্যাপিয়ার হতে হচ্ছে, তো সেগুলো আমরা কিভাবে এক্সামিন করব। তা আমরা এখন পর্যন্ত যেটা করছি সেটা হলো আমরা আমাদের সিলেক্টেড এক্সামিনার্স আছেন, যাদেরকে বিভিন্ন রকম পদ্ধতিতে সিলেক্ট করা হয়, তাদেরকে আমরা এটা দিই। তো সেখানে হয়তো একই প্রশ্নপত্রের উপরে হয়তো 200টি খাতা একজন এক্সামিনার পেয়েছেন, একটি জেলা থেকে কোনো একজন প্রফেসর সাহেব, বা আরেকটি জায়গা থেকে কোনো একজন বিশেষজ্ঞ ব্যক্তি, বা শিক্ষক অথবা অন্য বিষয় প্রাজ্ঞ অভিজ্ঞ ব্যক্তি। তো দুজনের আপনার মূল্যায়ন কিন্তু এক নাও হতে পারে। এটাই যে আপনি যে সাবজেক্টিভ বলেছেন, এটা ওই শুধু হ্যালো এবং হর্ন নয়, মানে ডিফারেন্ট পার্সন, ডিফারেন্ট ম্যান টু ম্যান ভ্যারি করতেই পারে, ইন্ডিভিজুয়াল। তো আমার এক্ষেত্রে এরকম অভিজ্ঞতা কিন্তু হয়েছে। যেমন ধরেন আমি মানে এটা ব্র্যাকেটে বলে নিচ্ছি, তারপর বাকিটুকু আগাই। সেটা হলো যে ধরেন আপনার ল্যাঙ্গুয়েজ, ধরে নেন ইংলিশ, আচ্ছা, অথবা বেঙ্গলি। আচ্ছা, এখন একটি বাংলা প্রশ্নপত্র 100 নম্বরের উত্তর করেছে মনে করেন, তো সেখানে দেখা গেল যে প্রায় অধিকাংশ 80% মানে ক্যান্ডিডেট মানে আপনার খাতায় যিনি পরীক্ষক তিনি 80% বা 75% উপর নাম্বার দিয়েছেন। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ মাইন্ডেড। আবার আরেকজন পরীক্ষক অন্যত্র সেই একই প্রশ্নের উত্তরে হয়তো দিয়েছেন 60%। এরকম মানে ঘটনা ঘটেছে, এটা নট রেগুলার ফিচার, এটা ঘটেছে হয়তো। তখন আমাদের কাছে স্ট্রাইক করেছে যে অ্যাভারেজ 60% পাচ্ছে, আর অ্যাভারেজ 70-র উপরে বা 75-এর উপরে যাচ্ছে মোরলেস। তো এই যে ডিফারেন্সটা, এটা কিন্তু ইট মে মেক ডিফারেন্স আপনার মূল আপনার সিলেকশনে যে নাম্বার প্রাপ্তি হবে তাতে। তখন আমরা হয়তো তাদের সঙ্গে আলাপ করেছি যে এটা কি করে হলো। তখন হয়তো কেউ উত্তর দিয়েছেন যে আমি একটু লিবারেল, তো এই জন্য নাম্বার আমি ভালোই দিই। আবার কেউ বলেছেন যে আমি কিন্তু খুব স্ট্যান্ডার্ড, আমি পরীক্ষক হিসাবে আমি খুব শক্ত, আমার কাছ থেকে 60 নম্বর পাওয়া কিন্তু খুব কঠিন, আমার ছাত্ররাও যদি পায় এটা ধরে নেয় যায় সে খুবই ভালো ছাত্র। তার বললেন যে ঠিক আছে, ওকে, কিন্তু আমার এখানে এসে যদি এই পার্থক্যটা সূচিত হয় তাহলে কিন্তু রেজাল্টের উপর ইম্প্যাক্ট হবে হয়তো বা। তো আপনারা একটু আসুন, দয়া করে দেখুন, আপনার আবার দেখুন। দেখা গেল যে তখন আবার একটু সেটাই হয়েছে, একটু আবার পরিশীলিত হয়েছে নাম্বারটা, হয়তো যিনি খুব বেশি লিবারেল তিনি হয়তো আরেকটু কঠিন হয়েছেন, যিনি খুব কঠিন তিনি হয়তো লিবারেল হয়েছেন। তো এটা একটা সমস্যা হয় অনেক সময়। তো আমরা এটার জন্য আবার কিন্তু আবার সেকেন্ড এক্সামিনারের একটা পদ্ধতি চালু করেছি, যার ফলে ওটা কমে আসবে এই পার্থক্যটা। আচ্ছা, তো এটা গেল। তো আমরা এইভাবে পরীক্ষা নিয়ে যখন আমরা ফাইনালি লিখিত পরীক্ষায় একটা রেজাল্ট হলো, আমরা ভাইভাতে ডাকছি। তো ভাইভাতে কিভাবে করা হচ্ছে, এখন সাইকোলজিস্ট নেই,
তো এখন আমাদের পিএসসি তে ধরেন 12 জন বা 14 জন মেম্বার থাকেন, 14 জন থাকেন। এখন চেয়ারম্যান সাহেব নিজেও কিন্তু একজন মেম্বার, মানে বেসিক্যালি, কিন্তু তিনি চেয়ারম্যান। আচ্ছা, তো আমরা এখন 100% মেম্বারকেই তো আমরা একসঙ্গে ভাইভাতে রাখতে পারি না, তাহলে অন্য কাজ হয়তো হবে, আমরা হয়তো একজন মেম্বারকে রেখে দিলাম তাকে অন্য কাজের জন্য, বাকিরা সবাই বোর্ড করবেন। তো সেই বোর্ডে কারা থাকেন, তো এটা আমি বলতে পারি উইথ অল কনফিডেন্স, এবং আই ক্যান ওন ইট, যে সেই বোর্ডটা কিন্তু আমার সোফার আমরা দেশের মধ্যে ওয়ান অফ দি বেস্ট বোর্ড হিসাবে আপনি বিবেচনা করতে পারেন। কারণ সেখানে কে থাকেন, ধরুন সেখানে পিএসসি চেয়ারম্যান নিজে হচ্ছেন বোর্ডের চেয়ারম্যান, অথবা একজন লার্জেড মেম্বার হচ্ছেন বোর্ডের চেয়ারম্যান, ধরে নিচ্ছে একজন মেম্বার। মেম্বার কে হন, তিনি একজন ভাইস চ্যান্সেলরও থাকতে পারেন, তিনি একজন সিনিয়র সেক্রেটারিও থাকতে পারেন, তিনি একজন অন্য ডিসিপ্লিনের একজন রিটায়ার্ড অ্যাম্বাসেডারও থাকতে পারেন, কিংবা অন্য প্রফেশনের টেকনিক্যাল প্রফেশনের যেমন ইঞ্জিনিয়ার বা ডক্টর তিনিও থাকতে পারেন, কারণ তারা মেম্বার হিসাবে কর্মরত। কাজেই তারা কিন্তু তাদের জীবনের দীর্ঘ অভিজ্ঞতায় তারা কিন্তু এই প্রফিসিয়েন্সিটা অর্জন করেছেন বলেই তারা মেম্বার হয়েছেন। এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ বা প্রশ্নের অবকাশ নেই। তিনি হয়তো বোর্ডকে চেয়ার করছেন, তার সঙ্গে কে থাকছেন, হয়তো সেখানে থাকছেন একজন বিশেষজ্ঞ, মনে করুন ডক্টর আইনুল নিশাত, সারা বাংলাদেশে তিনি, সারা পৃথিবীতে তিনি হয়তো সুপরিচিত, তিনি হয়তো, আমি বোর্ডকে চেয়ার করেছি, সেই বোর্ডে তিনি সদস্য হয়েছেন। এবং হয়তো তার সঙ্গে একজন আছেন, একজন খ্যাতনামা জার্নালিস্ট, যিনি একটি পত্রিকার এডিটর, তিনি হয়তো এই দিকটাকে রিপ্রেজেন্ট করছেন, সমগ্র দেশকে, সমগ্র জাতিকে, আমাদের বিবেককেও রিপ্রেজেন্ট করছেন। তার সঙ্গে হয়তো আরেকজন থাকছেন সদস্য, যিনি একজন সার্ভিং অফিসিয়াল। মেম্বার কিন্তু বা চেয়ারম্যান কিন্তু আর গভর্নমেন্ট অফিসার নন, কারণ তিনি মেম্বার হয়ে যাওয়ার পরে সাংবিধানিক পদ অলঙ্কৃত করছেন। একজন সার্ভিং অফিসিয়াল, তিনি হয়তো একজন অতিরিক্ত সচিব, কিংবা একজন সচিব পদে মর্যাদার পদের কর্মকর্তা, কিংবা অন্য কেউ, এই টেকনিক্যাল সাইড বা নন টেকনিক্যাল সাইড যে দিক থেকেই হোক, এই তিনজন। আর তার সঙ্গে বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন মেম্বার বা চেয়ারম্যান। এই যে এই ধরনের কম্পোজিশন, আমি উদাহরণ দিতে পারি অনেক, সব উদাহরণ তো দরকার নেই। তো এই ধরনের কম্পোজিশন নিয়ে যে বোর্ডটা গঠিত হয়েছে, সেই বোর্ডটাকে আমি মনে করি ওয়ান অফ দি বেস্ট পসিবল বোর্ড। আমাদের এর চাইতে ভালো বোর্ড আমরা কিভাবে তৈরি করব? ধরেন আমি যখন ছিলাম, আমার মেম্বার হিসাবে ভাইস চ্যান্সেলর সাহেব ছিলেন একজন, আমার মেম্বার হিসাবে একজন সিনিয়র সেক্রেটারি রিটায়ার্ড ছিলেন, আমার মেম্বার হিসাবে একজন প্রফেসর ছিলেন, ডক্টর, যিনি একটি মেডিকেল কলেজ এবং হসপিটালের প্রিন্সিপাল ছিলেন, এবং এরকম অনেকেই ছিলেন, একজন রিটায়ার্ড অ্যাম্বাসেডার ছিলেন। এদের নিয়ে করা এই বোর্ডটা, সামনে আমরা ক্যান্ডিডেটকে ডেকে আমরা অনুরোধ করি তাদেরকে আসতে, এবং এই যে ক্যান্ডিডেট বাছাই করা বোর্ডের জন্য, এবং বোর্ডকে বাছাই করা। আমি একটু আপনাকে আবার একটু ইন্টারাপ্ট করতে চাই স্যার, এটা আপনার সাথে ডিসপিউটও না, আপনার সাথে শেয়ার করা আর কি, আন্ডারস্ট্যান্ডিং কম্প্রোমাইজ। সেটা হলো যে একসময় যখন সাইকোলজিস্টদেরকে রাখা হতো বোর্ডগুলোতে, তখনও কিন্তু তাদের রোল প্লে করতে দেওয়া হতো না। সেটা নিয়মটা ছিল যে সাইকোলজিস্ট শুধু মাথা ঝাঁকিয়ে বলবে হ্যাঁ না না, দিস ইজ নট এ সায়েন্টিফিক প্রসিডিওর টু জাজ এ ক্যান্ডিডেট। সেখানে সাইকোলজিস্টকে কোনো মার্কস দিয়ে দেওয়া হতো না, এবং এখন তো নাই বললেই চলে। কিছু মনে করেন না স্যার, পার্সোনালি আপনার সাথে কোনো আমার ইয়া নাই, বাট দিস ইজ দ্য সিস্টেম অফ আওয়ার পিএসসি। হ্যাঁ, কিন্তু আপনি দেখেন বিদেশে, আমি আপনাকে কিন্তু একদম এভিডেন্স বেসড ডকুমেন্ট আমি তুলে ধরেছি আর কি। সো আপনি স্বীকার করেছেন, আমি অ্যাপ্রিশিয়েট করি যে আমাদের মনে হয় চিন্তা করা দরকার হয়তো সায়েন্টিফিক ওয়েতে। আই অ্যাপ্রিশিয়েট। নাথিং টু ডিসপিউট, আপনি জেনে খুশি হবেন, আপনি কেন, যারা শুনছেন আমাকে বা যারা শুনবেন, যে আমি পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান থাকাকালীন সময়ে বাংলাদেশে এই পাবলিক সার্ভিস কমিশন সমূহের, সার্কভুক্ত দেশ সমূহের সম্মেলন করেছিলাম। আচ্ছা, সেখানে মত বিনিময় হয়েছিল, ওয়ার্কিং সেশন ছিল, শুধুমাত্র মানে বসে মিটিং করা নয়, রেজলিউশন নেওয়া নয়, ওয়ার্কিং সেশন ছিল। এছাড়া আমাদের মেম্বার সাহেবদের দিয়ে বা চেয়ারম্যান সাহেব নিজেও স্বয়ং থেকে একজন সিনিয়র অফিসিয়ালকে নিয়ে তারা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন দেশে যান, আমিও গেছি। তারা সেই সমস্ত দেশের পাবলিক সার্ভিস কমিশন বা যে কোনো এই ধরনের রিক্রুটমেন্টের জন্য যে কমিশনগুলো থাকে, তাদের সঙ্গে তারা মিট করেন, মত বিনিময় করেন, আমাদের দেশের পরিস্থিতি বলেন, তাদের দেশের অবস্থা জানতে পারেন, শুনতে পারেন, নিয়ে আসেন সেগুলো, এবং সেখানে আমাদের এখানে কিন্তু মূল্যায়ন হয়। আচ্ছা, আমি নিজে ভারতের কথা বলবেন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, সেখানে
স্যার একটু সময় স্বল্পতা আছে স্যার। আচ্ছা, তাহলে আমি দ্রুত শেষ করে অন্যদের দিচ্ছি। কাছেও শুনবো। ও নিশ্চয়ই, তাহলে আমি সংক্ষেপ করে দিচ্ছি আরো। তো আমরা এরকম ভাবে বিভিন্ন দেশের, ইউরোপ, আমেরিকা, মানে অস্ট্রেলিয়া, এরকম ভারতীয় সাবকন্টিনেন্ট, ইন্ডিয়া, মানে আমাদের দেশের সাউথ এশিয়া, সব জায়গায় আমরা কিন্তু এরকম ভাবে প্রতিনিধি তো পাঠাই এবং তাদের কাছ থেকে ফিডব্যাক নেই। এইভাবে আমরা কিন্তু এটা গড়ে তুলছি। আচ্ছা, তো এখন এই ধরনের একটি কমিটি আমাদের, এটা ভাইভা বোর্ড থাকেন, তারা নেন। ভাইভা বোর্ড আনস্ট্রাকচার্ড, হ্যাঁ, আই এগ্রি। কিন্তু এই ধরনের যারা বোর্ডে থাকেন, তারা শুধু তাদের ওই তাদের জ্ঞান বা জ্ঞানের গভীরতা সাবজেক্টের উপরে সেটা বিবেচনা করার জন্য নন। তারা যে অ্যাপটিটিউড টেস্ট বলেছেন, এবং যেহেতু সাইকোলজিস্ট আলাদাভাবে নেই, সেজন্য সাইকোলজিক্যাল টেস্ট এদের উপরে দেওয়া হয়। আমরা বলে দিই যে আপনারা এদের অ্যাপটিটিউড টেস্ট করবেন, পার্সোনালিটি দেখবেন, অ্যাপিয়ারেন্স দেখবেন, বিহেভিয়ার প্যাটার্ন দেখবেন, এই সবগুলো আনস্ট্রাকচার্ড অফকোর্স। আপনারা তারপরে মূল্যায়ন করবেন তাদেরকে। এইভাবে তারা একমত হয়ে, এই যে 4 জন, মানে 3 জন বিশেষজ্ঞ প্লাস পিএসসি মেম্বার বা চেয়ারম্যান, একত্র হয়ে তারা সিদ্ধান্ত নম্বরটা দেন। এই নম্বরটাকে আমি মনে করি যে এটা খুবই অবজেক্টিভ। এই ব্যাপারে কেউ যদি কিছু বলেন, আমি সেটা একমত হব না, রাজি হব না মানতে। এখানটায় তারা অত্যন্ত নির্মোহ ভাবে, এখানে হ্যালো হর্ন এফেক্টের সুযোগ খুব কম থাকে, হতে পারে কিন্তু খুব কম থাকে, তো নির্মোহ ভাবে তারা নাম্বার দেন। আবার আমাকে বলতে হচ্ছে, হ্যাঁ, একজন ক্যান্ডিডেট ছিল আপনার পিএইচসি, এসে অনেক আগের আমলে আর কি, আমার কলিগ ছিলেন ভাইবা বোর্ডে আর কি। হ্যাঁ, আপনি হ্যালো এপিকে সুযোগ কম বলতেছেন, সে কিছু মনে করেন না, আমি অন্যদেরকে ডিসরেসপেক্ট করার জন্য বা ই করে বলছি, জাস্ট আই এম শেয়ারিং দ্য ইনফরমেশন। একজন ক্যান্ডিডেট ছিল, ভেরি বিউটিফুল লেডি ছিল আর কি, সে ভাইবা খুব একটা ভালো করে নাই, কিন্তু তাকে 200 ভাইবা মার্কসের মধ্যে 160 দেওয়া হয়েছিল। এই কমেন্টের ভিত্তিতে বলেছিল সৌন্দর্যের একটা দাম আছে, এইটা বলে 160 মার্কস দিয়ে সে পরে ম্যাজিস্ট্রেট হয়েছে। আচ্ছা আচ্ছা, তো এখন আমি জানি না। জি স্যার, আমাদের এটা যেহেতু মানে অনেকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, সবার কাছ থেকে একটু শিখবো। আমাদের আলোচনার মানে অবজেক্টিভটা হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রি, গভর্নমেন্ট, এনজিও সব জায়গা থেকে শিখতে। তো আমি এখন একটু বিলকিস জাহান আপার কাছে চলে যাব। আপা যদি থেকে থাকেন। নিশ্চয়ই আপা, থ্যাংক ইউ সবাইকে। মানে আমরা শুনছি, জানছি, খুবই ইন্টারেস্টিং, বাট সময় দিকটাও একটু লক্ষ্য রাখতে হচ্ছে, যেহেতু আমাদের আরো কয়েকটা সেশন আছে। তো বিলকিস আপা হচ্ছে এখানে আমাদেরকে ব্যাংকিং ইন্ডাস্ট্রি থেকে রিপ্রেজেন্ট করছেন। আপার অলরেডি বলেছি 28 বছরের উপরে অভিজ্ঞতা। তো আপা যদি একটু মানে অর্গানাইজেশনে ব্যাংকিং ইন্ডাস্ট্রির পার্সপেক্টিভ থেকে বলেন যে রিক্রুটমেন্ট এবং অ্যাসেসমেন্টে আসলে আর কি পার্সোনালিটি ট্রেটটা আসলে কোন এক্সটেন্টে অ্যাসেসমেন্ট হচ্ছে নাকি আদৌ হচ্ছে না, বা ওভার দি পিরিয়ড রিক্রুটমেন্ট প্রসেসে কোনো চেঞ্জ আসছে কিনা, সেটা এন্ট্রি লেভেল, মিড লেভেল বা সিনিয়র লেভেল, এই পার্সপেক্টিভে যদি আপা একটু ইনসাইট শেয়ার করেন। নট অনলি পার্সোনালিটি এন্ড অ্যাপটিটিউড, আপনার কাছে আমি দুটোই জানতে চাই। আচ্ছা, জি, আমি প্রথমে বলি আসসালামু আলাইকুম সবাইকে। আপনার রেজাউল করিম স্যারের খুবই ওয়ান্ডারফুল একটা প্রেজেন্টেশন দেখলাম, ওখানে অনেক কিছু শিখলাম, আর কি কি হয় না, কি কি হলে ভালো হতো সেটাও আমরা জানতে পারলাম। আসলে থ্যাংক ইউ সো মাচ। আমি ব্র্যাক ব্যাংকে আছি এখন। তো ব্র্যাক ব্যাংক হলো মার্কেটের মানে একজন হিউজ রিক্রুটার কম্পেয়ার টু প্রাইভেট ব্যাংকের দিক থেকে। আমরা গত বছরও প্রায় 2600 প্লাস লোক রিক্রুট করেছি। তো 2600 লোকের মধ্যে আমাদের বিভিন্ন ক্যাটাগরির লোক ছিল, একদম জুনিয়র স্টাফ, ফ্রেশ গ্রাজুয়েট থেকে শুরু করে একদম সিএক্সও লেভেল, মানে ম্যানকম লেভেল পর্যন্ত রিক্রুটমেন্ট হয়। তো ডেফিনেটলি আমরা এক একটা জব গ্রেডে রিক্রুটমেন্ট করার সময় এক এক রকম ট্রেডস দেখি, কারণ যেটা ফ্রেশ গ্রাজুয়েটে থাকবে বা নর্মাল সেলসে জয়েন করবে, তাদের যে ট্রেডস সেটা সিএক্সও লেভেলের মধ্যেও থাকবে না, বা যারা আবার ম্যানেজমেন্ট ট্রেনি ওয়াইপি হিসেবে জয়েন করবে তার মধ্যেও সেই ট্রেডস থাকবে না। তা আমরা একটু বেছে করি। আমরা যেমন যখন আমরা এমনি নর্মাল ফ্রেশ গ্রাজুয়েটস থাকে, তখন আমরা যেমন দেখি যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড একটা ডেফিনেটলি একটা বড় ইস্যু। তারপরে আমরা রিটেন টেস্ট হয়, রিটেন টেস্টের পরেই আসলে তারা মেইনলি আমাদের সামনে আসে, যখন প্রিলিমিনারি ইন্টারভিউ বা ফাইনাল ইন্টারভিউ হয়। তখন যেমন ফ্রেশ গ্রাজুয়েটের বেলায় যেমন আমরা কমিউনিকেশন স্কিল বা টিমে কাজ করতে পারবে কিনা, এনার্জেটিক কিনা, সেগুলো দেখি। আবার সেলস এর যখন আসে, সেও ফ্রেশ গ্রাজুয়েটস, কিন্তু সেলস এর লোকদের আবার ডিফারেন্ট জিনিস। সেলস এর হলো যে সে
বেশ মানে ড্রাইভ করা রেজাল্ট ওরিয়েন্টেড পারসন কিনা, তারপরে প্রেসারে কাজ করতে পারে কিনা। আমাদের যেহেতু আমরা ব্র্যাক ব্যাংক, আমাদের এসএমই সারা বাংলাদেশে ছড়িয়ে আছে, সে দেশের প্রত্যন্ত অঞ্চলে যে কাজ করতে পারবে নাকি, এগুলা দেখা হয়। আর সিনিয়র লেভেলের যেটা মেইন জিনিস হয়, সিনিয়র লেভেলের আসলে যেটা মেইন ফ্যাক্টরটা আমরা দেখি সেটা হলো ওদের রেফারেন্স চেকের উপরে অনেক বেশি জোর দেওয়া হয়, কারণ উনি অলরেডি 7-8 বছর কাজ করে এসছেন। তো সেই জন্য আমরা উনি ডিসিশন নিতে পারেন কিনা, টিম চালিয়েছেন কিনা, টিমের লোকদের সাথে উনি কেমন ব্যবহার করে, সেগুলা বেশি দিকে নজর দেই আমরা। আর এই রিক্রুটমেন্টে যে সাইকোমেট্রিক টেস্টটা নিয়ে আজকে যে অনেক কথা হলো, এই এক্সারসাইজটা আসলে আমরা শুধু আপাতত ম্যানেজমেন্ট ট্রেনি আর ইয়াং প্রফেশনাল একটা গ্রুপ জয়েন করে, একেবারেই ফ্রেশ গ্রাজুয়েট, তাদের বেলায় আমরা আসলে লাস্ট 2 ইয়ার্স ধরে এটা প্র্যাকটিস করছি। এখানে যখন আসলে আমরা ওদের সাইকোমেট্রিক টেস্টটা ডিজাইন করি, এর আগে কিন্তু ওরা একটা রিটেন টেস্ট দিয়েছে, অ্যাসেসমেন্ট সেন্টারের মধ্যে দিয়ে এসছে, তারপরে আমরা সাইকোমেট্রিক টেস্টিংটা ওদেরকে দেই। তখন সংখ্যাটা একটু কমেও যায়, আমাদের জন্য ম্যানেজ করাও সহজ হয়। তো সাইকোমেট্রিক টেস্টের মধ্যে যে আমরা কোয়েশ্চেন গুলা সাজিয়েছি, সেটা মূলত দুইটা অ্যাসপেক্টে কভার করে, একটা হচ্ছে বিহেভিয়ারাল অ্যাসপেক্ট, আর একটা হচ্ছে অ্যাপটিটিউড। তো বিহেভিয়ারাল অ্যাসপেক্টে আমরা আমাদের যেহেতু ব্যাংকের কিছু কোর ভ্যালুজ আছে, সেই ভ্যালুজ রিলেটেড বেশ কিছু কোয়েশ্চেন দিয়ে দিই আমরা, যেটা দেখে সে মানে যেটার অ্যান্সারটা দেখে পরে আর আসলে আমরা অ্যাসেস করতে পারি যে সে রোলের জন্য কিছুটা হলেও আসলে বোঝা যায় যে আমাদেরকে সাপোর্ট করে অ্যাসেস করতে, যে সে আমরা যেই রোলের জন্য এই লোকটাকে খুঁজছি সে আমাদের জন্য সুইটেবল কিনা। তো যেটা আমরা দেখেছি এই বিহেভিয়ারাল অ্যাসপেক্ট বা অ্যাপটিটিউড রিলেটেড এই ধরনের কোয়েশ্চেনে যেটা হয়, অনেক আজকালকার বাচ্চারা অনেক স্মার্ট, বিভিন্ন রকম ভাবে এইটা থেকে বার হয়ে যাওয়ার চেষ্টা করে। তো যেটা একটা সাইকোমেট্রিক টেস্টের জন্য, সেজন্য যখন ওই এত স্মার্ট, তো আমাদেরকে ইন্টারভিউ সময় সহজেই ইমপ্রেস করে ফেলতে পারে এটা, যে অনেক সুন্দর করে কথা টথা বলে টলে, আমি খুব এনথুজিয়াস্টিক, আমার কমিউনিকেশন স্কিল ভালো, এসে। তো সাইকোমেট্রিক টেস্টিংটা আসার পরে যেটা আমাদের একটা সুবিধা হলো, যেহেতু এখানে একই কোয়েশ্চেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে থাকে, সে কোনো না কোনো ভাবে তার ইয়েতে আমরা দেখেছি, যেটা রেজাল্টে আসে, যেটা দেখেছি যে ওটা বোঝা যায় যে কিছুটা হলেও অ্যাসেস করা যায় সে কি তার এই রোলটার জন্য সে কতখানি ফিট, সে কি এভারেজ নাকি বিলো এভারেজ নাকি অনেক এক্সেলেন্ট। এরকম একটা ইয়ে আমরা দেখেছি ওই অ্যাসেসমেন্ট থেকে রেজাল্টটা উঠে আসে। তারপরে তার লার্নিং অ্যাবিলিটিটা কিরকম, প্রবলেম সলভিং অ্যাটিটিউডটা কিরকম, সেটা উঠে আসে। এবং সেখান থেকে যেটা সাইকোমেট্রিক টেস্টিং এর যেটা একটা সাপোর্ট পাওয়া যায়, ওরা কিছু বেশ প্রবিং কোয়েশ্চেন দেয়, যেটা আমরা ফাইনাল ইন্টারভিউতে যে আবার এই রিপোর্টটা দেখে করতে পারি। তবে আমি যেটা আমার 2 বছরের এক্সপেরিয়েন্স, যেটা আমি কি আপার সাথে একটু অ্যাড করতে পারি? জি জি জি, অবশ্যই অবশ্যই। আপা, থ্যাংক ইউ সো মাচ যে আপনি বলেছেন গত 2 বছর যাবত সাইকোমেট্রিক টেস্ট শুরু করেছেন। তবে আমার এখানে একটা অবজারভেশন, হয়তো তা আপনারা শুরু করেছেন, আশা করি আরো ইমপ্রুভ করবেন, সেটা হলো যে আপনারা নিজেরা কিন্তু ডেভেলপ করছেন। দ্যাট ইজ, আমরা সাইকোমেট্রিক টেস্ট বলতে সত্যিকার অর্থে যেটা বুঝাই, ভ্যালিডিটি, রিলায়েবিলিটি থাকবে, যেটা আমরা রিসার্চের মাধ্যমে কয়েক বছর কাজ এস্টাবলিশ টেস্ট, সেইটা এখনো আমরা শুরু করতে পারিনি। বাট অ্যাপ্রিশিয়েট করি যে আপনারা নিজেরা বানিয়ে হলেও কিছুটা। না, আমরা নিজেরা বানাচ্ছি না, কিন্তু আমরা একটা বাইরের কোম্পানি দিয়ে করছি, Very good, যারা অলরেডি টেস্টেড আর কি, অনেক বছর। আমাদের জন্য জিনিসটা নতুন, That is really appreciable আপা, যে আপনারা শুরু করেছেন, আমার জানাই ছিল না, জানা থাকলে আমি এটা অ্যাড করতাম, আমার জানা ছিল না। প্লাস আপনি একটা কথা বলেছেন যে ঘুরিয়ে ফিরিয়ে একই কোশ্চেন, আমাদের সাইকোমেট্রিক টেস্টে যেটা আমি বলি নাই, লাই ডিটেক্টিং স্কেল থাকে, লাই ডিটেক্টিং আইটেম থাকে। আপা যেটা একটু হিন্টস দিয়েছেন যে ঘুরিয়ে পেছিয়ে করলে ধরা পড়ে যায় আর কি, লাই ডিটেক্টিং আইটেম থাকে, কেউ মিথ্যা বলে সেটা ধরা পড়ে। থ্যাংক ইউ আপা, ইউ প্রসিড প্লিজ। জি, তো সেইটাই, অনেকগুলা প্রবিং কোয়েশ্চেনও পাওয়া যায়। তো সেইখান দিয়ে আমরা ওই যে ফাইনাল ইন্টারভিউতে এগুলা কোয়েশ্চেন টোয়েশ্চেন করে কিছুটা বের করা যায়।
তবে আমরা আরেকটা জিনিসও চিন্তা করছি যে আমাদের এই ইয়েতে ইমোশনাল ইন্টেলিজেন্স পার্টটাও যদি আনা যায় গোয়িং ফরওয়ার্ড, তাইলে হয়তো আমাদের ওই ইমোশনাল ইন্টেলিজেন্সটা থাকলে যেটা আমাদের মনে হয় যে একটা ফ্রেশ গ্রাজুয়েটসই বলি, আবার ইভেনচুয়ালি যদি এটা আমরা অন্য রিক্রুটমেন্টেও নিতে পারি, যেটা হয় যে এক একটা সিচুয়েশনে সে কিরকম ভাবে রিয়াক্ট করে। অনেকের মাথা খারাপ হয়ে যায়, অনেকে কান্নাকাটি করে, হইচই করে, টিমের মধ্যে গালিগালাজ করে, এরকম আমরা অনেক শুনেছি যে স্ট্রেস নিতে পারছে না, সবকিছু বাসায় যে হইচই করছে, ফ্যামিলি মেম্বারদের সাথে মিসবিহেভ করছে। তো এরকম অনেক সিচুয়েশন ইমোশনাল ইন্টেলিজেন্সের এগুলোর মধ্যেও থাকে। আমি এটা এখনো আমরা করিনি, তবে আমাদের মনে হচ্ছে যে যদি এই দুইটা জিনিস আমরা একসময় কম্বাইন করে ফেলতে পারি, তাহলে হয়তো এটা আমাদের আরো অনেক মানে সাপোর্ট করবে রিক্রুটমেন্টে। আর স্যারের রিপ্রেজেন্টেশনে আরেকটা জিনিস ছিল যে এটা আসলে শুধু রিক্রুটমেন্টে না, ইভেনচুয়ালি তার ক্যারিয়ারেও যখন ডেভেলপমেন্ট হবে, গ্রোথে, এটাতেও ব্যবহার করা যাবে। হ্যাঁ, সেটাও আমাদের ইচ্ছা আছে। দেখি, আমরা তো মাত্র 2 বছর ধরে এটা টেস্ট করছি, গোয়িং ফরওয়ার্ড এখন কতটুকু কি হবে আর কি। কিন্তু এটা আমাদের ধরে রাখার ইচ্ছা আছে, বাদ দেওয়ার কোনো ইচ্ছা নাই। এটা আমাদের, এটা দিয়েই আমরা আস্তে আস্তে ডেভেলপ করবো আর কি, এটাই। জি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বিলকিস আপা, অনেক সুন্দর করে আমাদের সামনে তথ্যগুলো তুলে ধরার জন্য। আমি যদি একটু মঞ্জুলা আপার কাছে যাই, মঞ্জুলা আপা সম্পর্কে অলরেডি বলেছি, শি ইজ হ্যাভিং ক্যারিয়ার মোর দেন অফ 20 ইয়ার্স, এবং উনি বেশ কয়েকটা সেক্টরে কাজ করার অভিজ্ঞতা আছে ওনার, এবং উনি কারেন্টলি বাংলা লিংকে আছেন হেড অফ এইচআর হিসেবে। সো মঞ্জুলা আপার কাছ থেকে একটু জানতে চাবো যে ওনার এই ক্যারিয়ারে যে উনি বেশ কয়েকটা সেক্টরেও কাজ করলেন, সো ওনার ওভারঅল যদি এক্সপিরিয়েন্স একটু শেয়ার করেন যে ওভার দ্য পিরিয়ড রিক্রুটমেন্ট এন্ড অ্যাসেসমেন্ট প্রসেসটা কি ধরনের চেঞ্জেস বা ইভলিউশন এসেছে, এবং এখানে পার্সোনালিটি অ্যাসেসমেন্ট বা অ্যাপটিটিউড টেস্টের অংশটা কতটুকু, এবং উনি কারেন্টলি ওনার অর্গানাইজেশনে এটা ব্যবহার করা হচ্ছে কিনা, হয়ে থাকলে সেটা কতটুকু এফেক্টিভনেস ওনারা পাচ্ছেন আউটকামের দিক থেকে, রিক্রুটমেন্টের দিক থেকে। থ্যাংক ইউ সো মাচ হাবিবা। আমরা আমাদের অনারেবল প্যানেলিস্টদের কাছ থেকে অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, ডিফারেন্ট অর্গানাইজেশন, গভর্নমেন্টে কি প্র্যাকটিস হচ্ছে সেই সম্পর্কে অনেক কিছু জানলাম। সো আমি যদি আমার লিমিটেড এক্সপিরিয়েন্স থেকে জাস্ট একটু শেয়ার করি। আমি শুরু করব হচ্ছে যখন আমরা চাকরিতে ঢোকার চেষ্টা করছিলাম তখন কিভাবে হায়ারিংটা হতো। আমরা যখন চাকরিতে ঢুকলাম তখন বেসিক্যালি হায়ারিং, আমরা জব অ্যাড গুলো দেখতাম হচ্ছে নিউজ পেপারে, এবং তখন নিউজ পেপারে একটা স্পেশাল পেজ থাকতো যেখানে সব চাকরির বিজ্ঞপ্তিগুলো থাকতো, এবং আমরা সেখানে দেখে আসলে অ্যাপ্লিকেশন গুলো পাঠাতাম, হার্ড কপি অ্যাপ্লিকেশন। এবং এছাড়াও যেটা ছিল যে বিভিন্ন ইউনিভার্সিটির নোটিশ বোর্ড বা বুলেটিন বোর্ডেও বেশ কিছু জব অ্যাডভার্টাইজমেন্ট থাকতো, সেগুলো দেখে আমরা অ্যাপ্লাই করতাম। সো অর্গানাইজেশনের তখন আসলে ফেস টু ফেস ইন্টারভিউ ছাড়া, মানে অর্গানাইজেশন তখন আমাদের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে ফোন কলের মাধ্যমে, এবং তারা ফেস টু ফেস ইন্টারভিউ করতো। এর বাইরে কিন্তু তখন আর কোনো মোডালিটি ছিল না, রিক্রুটমেন্ট টুল ছিল না। সো ইট ওয়াজ মোস্টলি ফেস টু ফেস ইন্টারভিউ। এবং অর্গানাইজেশনে ঢোকার পর আমরা দেখলাম এই যে আমরা হার্ড কপি যে অ্যাপ্লিকেশনগুলো পাঠাচ্ছি, সো বেসিক্যালি এগুলো হার্ড কপি একটা আর্কাইভ তৈরি করা হতো, যে রেজুমের একটা হার্ড কপি আর্কাইভাল থাকতো, যেগুলো ইউজ করে অর্গানাইজেশন গুলো আসলে হায়ার করতো। সো আরেকটু যদি পরের লেভেলে যাই, আমি অর্গানাইজেশনে জয়েন করার পরে আমরা বিএটিতে জয়েন করলাম। সো বিএটিতে জয়েন করে 1-2 বছরের মধ্যে আমি এবং আমাদের আইটি ম্যানেজার আমরা bdsjobs.com নামে একটা কোম্পানির সঙ্গে কাজ করা শুরু করলাম বেসিক্যালি। সো ওখানে বসে আমরা দুজন ডিফাইন করা শুরু করলাম যে কি কি ফিল্ড ইউজ করে আমরা ক্যান্ডিডেট সার্চ করব, এবং ওটাই ফার্স্ট আসলে bdsjobs.com এর কর্পোরেট প্রেজেন্স, এবং আমাদের বাংলাদেশের ফার্স্ট অনলাইন জব সাইট আমরা জানি bdsjobs.com। সো সেখান থেকে আমি মনে করি যে আসলে আমাদের এই যে হার্ড কপি থেকে আমরা আস্তে আস্তে অনলাইনে ট্রানজিশনটা শুরু করলাম। সো দ্য রিক্রুটমেন্ট স্টার্টেড বিং অনলাইন। সো bdsjobs.com আমাদের কি প্রোভাইড করলো? bdsjobs.com আমাদের একটা
অনলাইন সার্চ মেকানিজম দিল, যেটার মাধ্যমে আমরা অনলাইনে জব অ্যাডভার্টাইজমেন্ট পোস্ট করতে পারবো, অনলাইনে ক্যান্ডিডেট সার্চ করতে পারবো। অলসো এট দ্য সেম টাইম আমাদের একটা অনলাইন রেজুমে ডেটাবেস দিল, যেখান থেকে আমরা ইজিলি ক্যান্ডিডেট বের করে নিয়ে আসবো। সো এটা কিন্তু খুব বড় একটা ট্রানজিশন। সো এর মাধ্যমে আমরা আরেকটা কি পেলাম, আমরা ক্যান্ডিডেটদের সঙ্গে অনলাইনে যোগাযোগ করার একটা সুযোগ পেলাম। আমরা ক্যান্ডিডেটদের শুধু ফোন কল না, আমরা তাদেরকে ইমেলের মাধ্যমে যোগাযোগ করা শুরু করলাম প্রত্যেকটা স্টেপে। সো কানেক্টিভিটি বিকেম আ বিট স্মুদার দ্যান বিফোর। এর পরে ট্রানজিশনটা যদি আমরা দেখি, সো এই অনলাইন আসার পরে আমাদের যেটা হলো, একটা সময় কিন্তু ইন্টারভিউ প্রসেসটা ছিল ফুলি আনস্ট্রাকচার্ড। সো এক এক ইন্টারভিউ যখন বসতো এক এক ধরনের প্রশ্ন করতো, এবং আই উড সে যে ইন্টারভিউয়ের বেশ কিছু কিন্তু রুলস আছে যে আপনি কি ধরনের প্রশ্ন করতে পারবেন, কি ধরনের প্রশ্ন করতে পারবেন না। সো অনেকেই কিন্তু ওই রুলস জানা ছিল না, বিকজ তারা ট্রেন্ড ইন্টারভিউ না। সো অনেকেই ইনঅ্যাপ্রোপ্রিয়েট অনেক প্রশ্ন করে ফেলতো, স্পেশালি যখন আমি বলবো যে মহিলাদের ইন্টারভিউ করা হতো। অনেক আপনি ম্যারিড কিনা, আপনার কয়টা বাচ্চা আছে, বাবার নাম কি, এই ধরনের অনেক প্রশ্ন চলে আসছে যেগুলো আসলে বায়াসনেস ক্রিয়েট করে, এবং এই প্রশ্নগুলো করা কিন্তু উচিত না। সো যেহেতু ইন্টারভিউজরা ট্রেন ছিল না, সো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু হরহামেশাই করা হতো। সো সেই জন্য একটা আমি মনে করি যে বিগ স্টেপস অর্গানাইজেশনস গুলো নেওয়া শুরু করলো, সেটা হচ্ছে ইন্টারভিউজদের ট্রেনিং দেওয়া। সো ইন্টারভিউজদের ট্রেনিং দেওয়ার ফলে কি হলো, আমরা ট্রেন্ড ইন্টারভিউয়ার্স পেলাম, এবং আমরা তাদেরকে একটা স্ট্রাকচার্ড ইন্টারভিউ প্রসেসের মধ্যে নিয়ে আসতে পারলাম, সো দ্যাট আনস্ট্রাকচার থেকে দে ক্যান মানে একটা ট্রানজিশন হলো টুয়ার্ডস স্ট্রাকচার্ড ইন্টারভিউ। এরপরে আমরা যে ইভলিউশনকে দেখতে পেলাম সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট সেন্টার। So assessment center is a day-long simulation in a work environment, যেটার মাধ্যমে we can assess কারো capability, একটা অ্যাসেসমেন্ট ভ্যালুস বেসড অর ক্যাপাবিলিটি বেসড একটা প্রসেসের মধ্যে দিয়ে আমরা ক্যান্ডিডেটদের অ্যাসেস করার সুযোগ পেলাম। সো একটা অ্যাসেসমেন্ট সেন্টার কিভাবে হবে, এটা কিন্তু ডিজাইন করা অনেকটা অর্গানাইজেশনের উপর। সো অর্গানাইজেশন কিভাবে অ্যাসেসমেন্ট সেন্টারটা রান করবে, তারা কি ভ্যালুস বেসড অ্যাসেসমেন্ট সেন্টার করবে, নাকি কম্পিটেন্সি বেসড করবে, নাকি অ্যাটিটিউড বেসড করবে। সো ইট অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দ্য অর্গানাইজেশন ইটসেলফ। সো অ্যাসেসমেন্ট সেন্টারে আমরা বিভিন্ন এক্সারসাইজ দেখতে পাই যেগুলো কন্ডাক্ট করা হতে পারে। এটার মধ্যে আপনার রোল প্লে থাকতে পারে, এটার মধ্যে গ্রুপ ডিসকাশন থাকতে পারে, এটার মধ্যে প্রেজেন্টেশন থাকতে পারে। সো বেসিক্যালি রিয়েল লাইফ ওয়ার্ক এনভায়রনমেন্টে সে কিভাবে বিহেভ করবে অ্যাসেসমেন্ট সেন্টারের মাধ্যমে আমরা আসলে সেটা অবজার্ভ করতে পারি। অলসো অ্যাট দ্য সেম টাইম একটা অর্গানাইজেশনের ভ্যালুস কি আছে, কম্পিটেন্সি কি আছে, সেইটার সঙ্গে এই ইন্ডিভিজুয়াল আসলে কি ম্যাচ করতে পারবে কিনা, সেইটা তার বিহেভিয়ারের মাধ্যমে আসলে ফুটে ওঠে। সো এই বিহেভিয়ার থেকে আমরা তাকে জাজ করছি যে সে আসলে এই অর্গানাইজেশনের সঙ্গে ফিট হবে কিনা। এবং অ্যাসেসমেন্ট সেন্টার ইজ এ ডে লং এক্সারসাইজ। সো কেউ হয়তো একটা এক্সারসাইজে দে ক্যান প্রিটেন্ড অর দে ক্যান ট্রাই টু ফুল দ্য অ্যাসেসার্স, বা আসলে সারাদিন এইটা মানে প্রিটেন্ড করাটা খুব ডিফিকাল্ট, বা অ্যাসেসরদের বা ইন্টারভিউয়ারদের ফুল করাটা আসলে খুব ডিফিকাল্ট। কারণ অ্যাসেসমেন্ট সেন্টারে যেহেতু মাল্টিপল এক্সারসাইজ থাকে, সো অ্যাসেসররা বিভিন্নভাবে অ্যাসেস করার সুযোগ পায়। ঠিক আছে, সো এইটা হচ্ছে স্টেপ টু। এখন অনেক অর্গানাইজেশনে আসলে অ্যাসেসমেন্ট সেন্টার রান করা হচ্ছে, এবং অ্যাসেসমেন্ট সেন্টার আমি বলবো যে এন্ট্রি লেভেলের জন্য একভাবে করা হয়, মিড লেভেলের জন্য একভাবে করা হয়, সিনিয়র লেভেলের জন্য আরেকভাবে করা হয়। সো এরপরে ট্রানজিশনটা আমি বলবো যে আরো নতুন যেটা আমরা দেখছি এখন হচ্ছে রিক্রুটমেন্ট বেসড অন সোশ্যাল নেটওয়ার্ক। সো এখন অর্গানাইজেশনগুলো চেষ্টা করছে তাদের প্রেজেন্সটা, ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্সে তাদের প্রেজেন্সটা এনহ্যান্স করতে। এবং আমরা সবাই জানি লিঙ্কডইন ইজ আ ভেরি প্রফেশনাল ওয়েবসাইট, যেখানে উই গেট অ্যাক্সেস টু মিলিয়ন্স অফ ক্যান্ডিডেটস, অ্যাক্টিভ এবং প্যাসিভ সবাই আছে লিঙ্কডইনে। সো ওখানে মানে এমপ্লয়ারদের প্রেজেন্সটা বাড়ানো। এর বাইরে ইভেন টুইটার বলেন, ফেসবুক বলেন,
মানে রেগুলার সোশ্যাল নেটওয়ার্ক যেটা, সেখানে অর্গানাইজেশন গুলো চেষ্টা করছে তাদের ব্র্যান্ডিং গুলো করতে, সো দ্যাট ক্যান্ডিডেটস ক্যান সি দ্য এমপ্লয়ার্স প্রেজেন্স ইন ডিফারেন্ট সোশ্যাল নেটওয়ার্ক। সো এর ফলে আমরা যেটা আমরা আরো যেটা করছি সেটা হচ্ছে টেকনোলজির যে প্রেজেন্সটা চলে আসছে রিক্রুটমেন্টের ডিফারেন্ট স্টেপে। সো আমরা এখন মানে টেকনোলজি ইউজ করছি to source, to optimize our job advertisement, to chat with the candidate, to predict candidates' behavior, even to onboard. হ্যাঁ, সো প্রত্যেকটা জায়গায় আসলে আমরা টেকনোলজি ইউজ করছি। সো এই জন্য আমি বলবো যে টেকনোলজির প্রেজেন্সটা কিভাবে করা হচ্ছে, আমি যদি কুইকলি একটু জাস্ট বলি যে আমরা এখন বাংলা লিঙ্কে কি করছি। আমরা বাংলা লিঙ্ক অফকোর্স শুরুতেই একটা ক্যান্ডিডেটের কিন্তু অনেক কোয়েরি থাকতে পারে একটা অর্গানাইজেশন সম্পর্কে, সো আমরা চ্যাটবট ইউজ করছি। সো আপনারা যদি বাংলা লিঙ্ক ক্যারিয়ার সাইটে যান ফেসবুকে, ওখানে একটা ক্যান্ডিডেট গিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করতে পারে এবং সাথে সাথে সে চ্যাটবটের মাধ্যমে সেই উত্তরগুলো পেয়ে যায়। যেখানে হয়তো আমার যদি মানে রিক্রুটমেন্ট টিমের কারোর সঙ্গে যোগাযোগ করতে হতো বা রিক্রুটারের সঙ্গে যোগাযোগ করতে হতো, সে কিন্তু 24/7 অ্যাভেলেবেল থাকতো না, হয়তো কয়েক ঘন্টা পরে সে রিপ্লাই করতো বা রাত হলে হাফ আ ডে পরে রিপ্লাই করতো, কিন্তু চ্যাটবট ইজ অ্যাভেলেবল 24/7 এবং আমরা চেষ্টা করি যে বেসিক কোয়েরিজ গুলো চ্যাটবটের মাধ্যমে অ্যাড্রেস করে ফেলতে। সো এর মাধ্যমে একটা ভালো ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্স হয়। এর বাইরে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে একটা অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম, যার নাম হচ্ছে লিভার। সো ওইটার মাধ্যমে আমরা বেসিক্যালি জব অ্যাডভার্টাইজমেন্ট পোস্ট করা থেকে শুরু করে এন্ড টু এন্ড হায়ারিংটা এই লিভার এই টুলের মাধ্যমে আমাদের হয়ে থাকে। সো ক্যান্ডিডেটের সঙ্গে কমিউনিকেশন থেকে শুরু করে ইন্টারভিউ স্কোরিং থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এর মাধ্যমে হয়ে থাকে। সো আমরা টুলস কি ইউজ করি, যেহেতু আমি টেকনোলজির কথা বলছি, সো টেকনোলজি ইজ নাও প্লেইং আ হিউজ রোল ইন দিস। আগে যেরকম ছিল আমাদের ইন্টারভিউ অ্যাসেসমেন্ট সেন্টার ওয়াজ মোস্টলি centered toward individuals. So আমাদের ইন্টারভিউর অ্যাসেসররা কিন্তু একটা বিগ রোল প্লে করতো ইন অ্যাসেসিং দ্য ক্যান্ডিডেটস, বাট এখন কিন্তু সেই রোলটা প্লে করছে টেকনোলজি। সো আমরা যেটা ইন্ট্রোডিউস করেছি সেটা হচ্ছে সি ফ্যাক্টর নামে একটা গেম, যেটা ট্যালেন্ট গেমস এর পার্ট। সো বেসিক্যালি সি ফ্যাক্টর কিন্তু আপনাকে যে আমরা আজকে যে সাইকোলজি নিয়ে কথা বলছি, অর্গানাইজেশন সাইকোলজি, সো বেসিক্যালি সি ফ্যাক্টর কি অ্যাসেস করবে, সে অ্যাসেস করে দিবে পার্সোনালিটি, সে অ্যাসেস করে দিবে কগনিটিভ অ্যাবিলিটি এবং তার বিহেভিয়ার। এই তিনটে ফ্যাক্টর অ্যাসেস করে সি ফ্যাক্টর উইল গিভ রেজাল্ট। সো সি ফ্যাক্টরের মধ্যে কিন্তু বিভিন্ন কাস্টমাইজেশনের সুযোগ আছে। সো আপনি বিভিন্ন রোলের জন্য বা আপনি কি ধরনের ক্যান্ডিডেট চাচ্ছেন বা কি জব ফিট থেকে শুরু করে, সো আপনি ডিফাইন করে দিতে পারেন আসলে আপনি সি ফ্যাক্টরে কি চাচ্ছেন। সো এর মাধ্যমে কি হচ্ছে, আমাদের যেহেতু এখনকার মেইন টার্গেট হচ্ছে মিলেনিয়ালস, রাইট? So millennials দের জন্য I think C factor is more appealing, rather than traditional interviews or assessment center. So কারণ আমি যদি বলি যে 75% of the millennial candidates now think that conventional way of recruitment is outdated. হ্যাঁ, এবং আমরা জানি স্যার আমাদের বলেছেন যে 50% of recruitment ends in failure due to unconscious bias এবং 90% of unstructured pre-screening interviews 90% of the time they are wrong. So আরো বেশ কিছু ইস্যুস থাকে, যেমন ক্যান্ডিডেটসরা কিন্তু অনেক সময় আমরা কিন্তু we don't get back to the candidates with the feedback, এবং সামটাইমস আমরা দেখি যে ক্যান্ডিডেটসদের একটা নেগেটিভ এক্সপিরিয়েন্সও হয় থ্রু আউট দ্য রিক্রুটমেন্ট প্রসেস। সো যখন সে আসলে রিক্রুটেড হয় না, সো তার কিন্তু একটা নেগেটিভ এক্সপিরিয়েন্স নিয়ে সে বের হয়। সো স্যার আরো যেটা বলেছেন যে নিউ হায়ার্স দে লিভ দ্য অর্গানাইজেশন উইদিন দ্য ফার্স্ট 6 months। সো এই জিনিসগুলো অ্যাসেস করার জন্য উই বিলিভ যে গেমিফিকেশন, these are the tools which help us assess. So to especially for the millennials these are very useful. এবং আর যে জিনিসগুলো আমাদের এখন দরকার হয় লাইক পিপল অ্যানালিটিক্স, স্ট্র্যাটেজিক হায়ারিং, এই জিনিসগুলো আসলে টেকনোলজি ইজ হেল্পিং আস টু ডু দিস প্রপারলি। সো এরপরে যে স্টেপটা অনবোর্ডিং, এটার জন্য আমাদের একটা টুল আছে, সেটাকে টালমন্ডু বলি আমরা। সো টালমন্ডু বেসিক্যালি আমাদের একটা ক্যান্ডিডেটের অফার ক্লোজ হয়ে যাওয়ার পর তার অনবোর্ডিং এক্সপিরিয়েন্সটা শুরু হয়ে যায় এবং সেখান থেকে তার ইন্ডাকশন পর্যন্ত আসলে
তালমন্ডু আমাদের হেল্প করে। সো একজন এমপ্লয়ি ইভেন জয়েন করার পরে 3 মাস পর্যন্ত তালমন্ডুতে অ্যাক্সেস পায়, যেখানে আমরা টাইম টু টাইম তার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করি এবং বিভিন্ন স্মল লার্নিংস তাকে তালমন্ডুর মাধ্যমে দিয়ে থাকি। সো ইন আ স্ন্যাপশট এক সেকেন্ড কথা বলবো, একটু অ্যাড করি। শিওর আপা, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট যে আপনি যেভাবে বললেন যে আপনারাও শুরু করেছেন আর কি। তো আমার পারসেপশন হলো যে এনজিও সেক্টরগুলো, প্রাইভেট সেক্টরগুলো রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমাদের পাবলিক সেক্টরের তুলনায় অনেক অনেক এগিয়ে। হ্যাঁ, তাদের হয়তো দুর্বলতা, উইকনেস থাকতে পারে, আই আন্ডারস্ট্যান্ড। তারপরেও দে ট্রাই দেয়ার বেস্ট টু রিক্রুট দি বেস্ট। এটা হলো আমার আন্ডারস্ট্যান্ডিং, আমার আর কি। হয়তো সেখানে কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, দিস ইজ রিয়েলি অ্যাপ্রিশিয়েবল। এবং আমি আগেও বলেছি আমাদের প্রতিটা সেক্টরই এটা শুরু করা উচিত। আমরা অল্প দিয়ে শুরু করি, ধীরে ধীরে উই উইল ডেভেলপ। থ্যাংক ইউ। আমরা যদি মঞ্জুলাপা, থ্যাংক ইউ ফর শেয়ারিং ইন ডিটেইল। আমি যদি একটু তারিক ভাইয়ের কাছে চলে যাই, অনেকক্ষণ ধরে ভাইয়া বসেছেন, আমাদের সেশনের টাইমও প্রায় আমরা শেষের দিকে। তারিক ভাইয়ের কাছে একটু আমরা জানতে চাবো যে আমরা যেহেতু অলরেডি জানি যে এনরুট ম্যানেজমেন্ট কনসাল্টিং বাংলাদেশে অ্যাক্রস দ্য ইন্ডাস্ট্রি আর কি হেড হান্টিং এবং রিক্রুটমেন্টের এন্ড টু এন্ড প্রসেস গুলোতে সাপোর্ট দিয়ে আসছে। সো তারিক ভাইয়ের কাছে আমি একটু জানতে চাবো যে ভাইয়া আপনি যেহেতু মাল্টিপল ইন্ডাস্ট্রিতে সার্ভিস প্রোভাইড করছেন, সো সেক্ষেত্রে আপনার ওভারঅল এক্সপিরিয়েন্সটা কিরকম? যে ডেফিনেটলি তো চেঞ্জেস এসেছে রিক্রুটমেন্টের প্রসেস এবং টুলসে। সো আমাদের দিকে থেকে সাধারণত আমরা কি ধরনের অ্যাডভোকেসি করে থাকি ক্লায়েন্টদেরকে বেস্ট টুলস বা টেকনিক্স এর জন্য, যে রিক্রুটমেন্টে কোনগুলো সাধারণত ফলো করা উচিত বা আমরা কোনগুলো করি? এবং এটার সাথে যদি একটা কমপ্লিমেন্টারি অ্যান্সার ভাইয়া একটু দেন যে রং রিক্রুটমেন্ট যদি আমরা করে ফেলি, যে ভুল রিক্রুট হয়ে গেল, যার আসলে হওয়ার কথা না সে রিক্রুট হয়ে গেল, এবং যার হওয়ার কথা ছিল সে হলো না, এটার জন্য অর্গানাইজেশন আর কি কতটুকু সাফার করে বা কতটুকু ড্যামেজ হতে পারে অর্গানাইজেশনের ক্ষেত্রে, সেটা যদি একটু তারিক ভাই হাইলাইট করেন। Thank you, Habiba. I'm really excited to see Honorable Ikram sir, Professor Rezaul Karim sir. Rezaul Karim sir স্পিচটা আমি শুনলাম এবং খুবই ইন্সপায়ার্ড অ্যাকচুয়ালি। স্যারের হেল্প নিয়ে হয়তো বা আরো অনেক কাজ আমরা করতে পারবো মানে আশা করি। আর সাথে আরো প্যানেলিস্ট যে দুজন আছে, আই এম ভেরি হ্যাপি টু সি বোথ অফ দেম, বিলকিস আপা এন্ড মঞ্জুলা। মঞ্জুলা আর আমি বেসিক্যালি লাইফটা ক্যারিয়ারটা শুরু করছি একই সাথে। সো আর অলসো মানে ভালো লাগতেছে এই কারণে যে আই ওয়াজ ইনভলভ in developing assessment center structure interview for Banglalink and Bragg Bank, দুইটা ক্লায়েন্টের সাথে আমি ডিরেক্টলি অ্যাসেসর ডেভেলপমেন্ট করা, তাদের অ্যাসেসমেন্ট সেন্টার ডেভেলপ করা, প্রতিটা কাজ করার সুযোগ হয়েছে আমার। সো মঞ্জুলা কিছুটা ব্যাকগ্রাউন্ড বললো, মানে ওই ক্লিয়ার করে দিচ্ছে যে আমাদের কর্পোরেট ইন্ডাস্ট্রিতে হাউ ইভলভ রিক্রুটমেন্ট প্রসেসটা। আমির মঞ্জুলা যখন জয়েন করছি 2000 সালের লাস্টের দিকে আমাদের অ্যাসেসমেন্ট সেন্টার ছিল কোনো এক রমজান মাসে। সো we went through a structure interview, but আমি যখন 2008-এ বিএটি ছেড়ে বাইরে আসলাম, I found যে most of the organization যেটা স্যার বলছিল যে আনস্ট্রাকচার একটা ইন্টারভিউ প্রসেস দিয়ে যায়, people are qualified but এক ইন্টারভিউয়ার হয়তো এক একটা জিনিসে ফোকাস করতো। তো গ্র্যাজুয়ালি আমি মানে স্যারের কমফোর্টের জন্য বলবো স্যার অ্যাটলিস্ট মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন ইন বাংলাদেশ মোস্টলি যারা অপারেট করতেছে তাদের মধ্যে এখন একটা স্ট্রাকচার ইন্টারভিউ, একটা অ্যাসেসমেন্ট সেন্টার, এই কালচারটা এস্টাবলিশ হয়ে গেছে। পাশাপাশি আমাদের লোকাল রেপুটেড অর্গানাইজেশন স্পেশালি ইন ব্যাংকিং সেক্টর, আমার অনেকগুলো অর্গানাইজেশনের সাথে কাজ করার অভিজ্ঞতা হয়েছে, সো যেখানে স্ট্রাকচার ইন্টারভিউ, অ্যাসেসমেন্ট সেন্টার এগুলো ইমপ্লিমেন্ট করা হয়েছে। লাস্ট 2-3 ইয়ার্স ধরে আমাদের অর্গানাইজেশন এনরুট থেকেও বেসিক্যালি আমরা সাইকোমেট্রিক টেস্ট উইথ এ ফরেন পার্টনার বাংলাদেশে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছে এবং বেশ কিছু অর্গানাইজেশন আমাদের কাছ থেকে এই সার্ভিসটা নিচ্ছে। আমার কাছে মনে হয় সাইকোমেট্রিক টেস্ট আমরা ইমপ্লিমেন্ট করার সময় প্রথম থেকে যেটা চেষ্টা করছি যে আমরা টেকনোলজি বেসড একটা প্ল্যাটফর্ম দিয়ে সবাইকে সাইকোমেট্রিক টেস্ট করার চেষ্টা করছি। এখানে যে কস্টটা ইনভলভ থাকে অনেক সময় অর্গানাইজেশনের বাজেটের থাকে না, বিকজ তাদের টুলস অফ রিক্রুটমেন্টের মধ্যে হয়তো এটা ছিল না, যেটা একটা ব্যারিয়ার হয়। বাট ইয়েস স্যার, ইউ উইল বি ভেরি হ্যাপি টু নো
যে আপনি ফরচুন 500 অর্গানাইজেশনের কথা বলছেন, আমার মনে হয় দ্য ওয়ে সাইকোমেট্রিক টেস্টের ইম্পর্টেন্সটা আমাদের ক্লায়েন্টরা, আমাদের অর্গানাইজেশনগুলো বুঝতেছে। হোপফুলি নেক্সট 3 to 4 ইয়ার্স এর মধ্যে অ্যাটলিস্ট টপ 500 বাংলাদেশি অর্গানাইজেশন উইল বি ইউজিং সাইকোমেট্রিক টেস্ট। আর এখানে আমার মনে হয় আপনার একটা বিশাল সাপোর্ট দেওয়ার অপরচুনিটি আছে, আমাদেরও আপনার কাছ থেকে অনেক কিছু শেখার এবং ইমপ্লিমেন্ট করার অপরচুনিটি আছে। আমি একটু আপনাকে অ্যাড করি। থ্যাংক ইউ সো মাচ। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট যে আমাদের অর্গানাইজেশনগুলো এভাবে স্টার্ট করেছে। তবে এখানে একটা জিনিস দেখার বিষয় আছে যে সাইকোমেট্রিক টেস্ট, হাউ টু ইউজ ইট, হাউ টু ইন্টারপ্রিট দ্য রেজাল্টস অফ সাইকোমেট্রিক টেস্ট, এটা কিন্তু সাইকোলজিস্টই ভালো বুঝেন। আপনারা সাইকোলজিস্ট নির্ধারণ নেই, আপনারা নিজেরা করছেন আর কি। আমি ডিসকারেজ করছি না, ইউ অলরেডি স্টার্টেড, বাট ইউ শুড রিক্রুট সাইকোলজিস্ট। আমাদের অনেক মেধাবী ছেলেমেয়েরা আছে, আপনারা সেখান থেকে ধীরে ধীরে এগিয়ে যাবেন বলে আমরা আশা করছি। তারা কিন্তু they have the expertise how to administer the psychological test, how to calculate the score and how to interpret. আমি তো সব কথা প্রেজেন্টেশনে বলতে পারি না, এমনি তো অনেক টাইম আমি নিয়ে নিয়েছি, বাট আই অ্যাপ্রিশিয়েট, থ্যাংক ইউ সো মাচ। স্যার আমরা আসলে নিজেরা করতেছি না, মানে বিলকিস আপা যেরকম বললো যে আমরা আসলে একটা ফরেন পার্টনার যারা হচ্ছে প্রফেশনাল পারসন তাদের হেল্প নিয়ে করতেছি। এখানে আসলে আপনার একটা বড় হেল্প দরকার, যেটা হচ্ছে লোকালাইজ করা। আমরা ইউজ করতেছি হয়তো ইন্টারন্যাশনাল পার্টনারটা, যেখানে হয়তো অনেক লোকাল ভ্যালুজ, লোকাল কালচার যেগুলো হয়তো বা মিসিং হয়ে যায়। সো এই জায়গাটায় আসলে আপনার হেল্প আমাদের অনেক দরকার হবে। প্যারালালি যারা মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন, এখানে মঞ্জুলা আছে অথবা অন্যান্য মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন যারা আছে, তারা যেটা করতেছে তারাও লোকালি আসলে করতেছে না, তাদের গ্লোবাল নিজস্ব টুল আছে, গ্লোবালি তারা ডেভেলপ করছে বাই দ্য এক্সপার্ট পিপল। বেসিক্যালি সেটার বাংলাদেশি পার্টটা বাংলাদেশেও বেসিক্যালি, বিকজ মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন গ্লোবাল তাদের ভ্যালুজটা এক, লিডারশিপ ট্রেটস গুলো এক, সো তারা লোকালে একই জিনিসটা ইউজ করতেছে। রং হায়ারিং এর সম্বন্ধে হাবিবা একটা কোশ্চেন করলো। এটা অ্যাকচুয়ালি কস্টের দিক দিয়ে স্যার অলরেডি শেয়ার করছিল ওনার প্রেজেন্টেশনের সময়, মানে ইম্প্যাক্ট অফ রং হায়ারিং এর শেয়ার করছিল। সো এমপ্লয়ার ব্র্যান্ডিং একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে, অর্গানাইজেশনের সম্বন্ধে একটা মানে খারাপ রেপুটেশন মানে ইউনিভার্সিটি স্টুডেন্টরা অথবা বিভিন্ন অর্গানাইজেশন মানুষটা করে। সো রং হায়ারিং আসলে একটা অর্গানাইজেশনে শুধু পারফরমেন্স ইম্প্যাক্ট করে না, রেপুটেশনে, অর্গানাইজেশনের ওভারঅল পারফরমেন্সে, অন্য টিম মেম্বারদের উপরে একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে, যেটা আসলে শুধু কস্টে না, ওভারঅল অর্গানাইজেশন রেপুটেশন ও পারফরমেন্সেও অনেক ইম্প্যাক্ট করে। আমরা আমাদের সাইকোমেট্রিক টেস্টে শুধু রিক্রুটমেন্টের সময় না, আমরা চেষ্টা মানে আমাদের বিভিন্ন ক্লায়েন্ট বিভিন্ন পারপাসে নেয়। কেউ হয়তো ট্যালেন্ট ডেভেলপমেন্টের পারপাসে নিচ্ছে, কেউ হয়তো বা প্রমোশন অথবা ফিউচার রোল ডিসাইড করার জন্য নিচ্ছে, ম্যানেজমেন্ট ট্রেনিংদের জন্য আলাদাভাবে হচ্ছে। এবং আমাদেরও, আমরা যারা ফরেন পার্টনার যাদের সাথে কোলাবোরেশনে করতেছি, তাদেরও আসলে অনেকগুলো টুলস আছে এন্ট্রি লেভেলের জন্য, ইভেন ফাংশনাল রোলগুলোর জন্য, সেলসে হলে কি ধরনের সাইকোমেট্রিক টেস্ট হবে, লিডারশিপ রোলের জন্য বিলকিস আপা বললো যে স্ট্রেস ম্যানেজমেন্ট ইজ এ বিগ চ্যালেঞ্জ। ইয়েস, আমাদের সিনিয়র লিডারশিপে আমরা আসলে খুব ফোকাস করি স্ট্রেস ম্যানেজমেন্টে কেমন, সো সেটার জন্য আলাদা সাইকোমেট্রিক টেস্ট আছে। এটা ডেফিনেটলি আমাদেরকে মানে খুবই সাপোর্ট দেয় টু টেক এ ডিসিশন অ্যাবাউট এ ক্যান্ডিডেট। ইয়েস, আমরা এটার উপর বেস করে কোনো ডিসিশন নিই না, বাট উই টেক দ্য ইন্ডিকেশন, উই টেক দ্য পটেনশিয়ালিটিস during basically taking our decision about a right candidate. So আমি সময় নিব না, যেহেতু আসলে আমরা সময় পার করে ফেলছি। আই এম ভেরি হ্যাপি যে আমরা এরকম একটা ডিসকাশন করতেছি, যেটা আসলে এখনকার, যেটা মঞ্জুলা বলে, মিলেনিয়ালসদের জন্য আসলে আমাদেরকে ডেফিনেটলি নতুন ভাবে সবকিছু চিন্তা করতে হবে। ভেরি গুড টু নো যে আমি অলসো ভেরি হ্যাপি টু শেয়ার যে আমাদের মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন গুলা, ইভেন আমাদের লোকাল অনেকগুলো অর্গানাইজেশন বিভিন্ন ধরনের টুলস মানে এক্সপ্লোর করতেছে, এবং এখান থেকে আমরাও আসলে নিজেদের মধ্যে শেয়ার করে উই ক্যান ডেভেলপ ফার্দার টুলস, যেটা আমাদের ট্যালেন্ট ডেভেলপমেন্টে, ট্যালেন্ট রিক্রুটমেন্টে ডেফিনেটলি ভালো রোল প্লে করতে পারে। হাবিবা, থ্যাঙ্কস এ লট ফর টেকিং দিস ইনিশিয়েটিভ। আরেকটা জিনিস অ্যাড করি, স্যার, উই শুড ডেভেলপ আওয়ার ওন টুলস। স্যার, প্রথমে প্রাথমিকভাবে এটা কস্টলি মনে হবে, লেবোরিয়াস মনে হবে, বাট ইন দ্য লং রান আমরা যে রিটার্নটা পাবো এটা অ্যামেজিং হবে আর কি। হ্যাঁ, আমরা ওই বিদেশ থেকে টেস্ট এখন কিনি, ইভেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলেমেয়েদের যে রিসার্চ করাই এবং প্রজেক্ট করাই, সেগুলো ওই বিদেশি স্কেলই আমরা বাংলায় ট্রান্সলেট করে অ্যাডাপ্ট করে নিয়ে করাই আর কি। বাট আমাদের একটা অবজেক্টিভ থাকা উচিত ইন দ্য লং রান, ইন ফিউচার আমরা নিজেদের লোকালে আমরা নিজেরা ডেভেলপ করবো আর কি। সেজন্য আমাদের আসলে রিসার্চ ইনস্টিটিউট দরকার বা সাইকোমেট্রিক
ইনস্টিটিউট যেটাই বলেন একটা আলাদা একটা সেক্টর থাকা দরকার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ, মানে এত সুন্দর করে সময় নিয়ে আপনাদের পয়েন্টস গুলো আমাদের সামনে তুলে ধরার জন্য। আমরা প্রায় অনেকগুলো কোয়েশ্চেন পেয়েছি আমাদের এখানে লাইভ পার্টিসিপেন্টস থেকে এবং আমাদের বিভিন্ন নেটওয়ার্কস থেকে। সো সেখানে যাওয়ার আগে আমি যদি একটু মেনশন করি, আমাদের সাথে আজকে প্যানেলে যাদের সাথে আমরা কথা বললাম তাছাড়াও আরো উপস্থিত আছেন হচ্ছেন ঢাকা ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ সাইকোলজির চেয়ারম্যান ম্যাম ডক্টর মাহফুজা খানম ম্যাম, উনি আছেন। তারপরে জগন্নাথ ইউনিভার্সিটি থেকে ডিপার্টমেন্ট অফ সাইকোলজি চেয়ারম্যান স্যার নূর মোহাম্মদ স্যার উনি আছেন, এবং চিটাগং ইউনিভার্সিটি থেকে শাহিনুর রহমান স্যার উনি জয়েন করেছেন। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ সময় নিয়ে আমাদের আজকে সেশনে জয়েন করার জন্য। তো মাহফুজা ম্যাম, আপনি যদি একটু থেকে থাকেন খুব সংক্ষেপে, হয়তো বা আপনার একটু কমেন্ট আমরা নিব যদি আপনি একটু শেয়ার করতে চান। আসলে কি শুনতে পাচ্ছো? আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম, শুনতে পাচ্ছি। জি ম্যাম, শুনতে পাচ্ছি। আসলে আমি তো দেখলাম যে জুম কানেকশনটাই আমি পেয়েছি বোধহয় 10-15 মিনিট পরে। আমি ভাবলাম যে বোধহয় তোমরা আমার কথা ভুলেই গেছো, যার জন্য লিংক পাঠাওনি। পরে দেখলাম যে না, লিংকটা এসছে। তো তখন আমি আসলাম, তো বসে বসে আমি শুনছিলাম সবার কথা। তো সবাই তো অনেক মূল্যবান কথা বলেই ফেলছে, আমি আর নতুন করে কি বলবো, শুধু একটা কথা আমি বলতে চাই, এরা কিন্তু খুব মেশিনের উপর জোর দিচ্ছে, কিন্তু আমাদের সাইকোলজিতে কিন্তু বলে যে ম্যান মেশিন এই দুটোর ইন্টারাকশন আর ম্যান টু ম্যান ইন্টারাকশন কিন্তু দুটো এক জিনিস না। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। মেশিনের উপর ছেড়ে দিয়ে যে আমরা একটা ডিসিশন নিয়ে যাব, এটা তাই ঠিক হবে না, এবং সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই মানুষকেই আনতে হবে। এবং সেই জন্য আমার মনে হয়, যেটা আমার ছাত্র, আমি খুবই প্রাউড, রেজা ওর বক্তব্য শুনলাম, খুব সুন্দর কথা বলেছে যে অবশ্যই সাইকোলজিস্ট তোমাদের নিতেই হবে আর কি, যে যাতে ওই শুধু ম্যান মেশিন ইন্টারাকশন না হয়ে ম্যান টু ম্যান যে ইন্টারাকশন সেটা যেন অবশ্যই হতে হয়। এবং আমরা কিন্তু সাইকোলজিতে এই যে বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিতে তো অনেক ট্রেনিং দেওয়া হচ্ছে, এবং এখন নতুন যে সমস্ত স্টুডেন্টরা আমাদের বের হচ্ছে তারা কিন্তু বেশ ওয়েল ট্রেন্ড। আর বারবার বলছে তোমরা কস্ট কমাতে হবে, বেনিফিট যাতে বেশি আসে, তাই না? কাজেই সেই বেনিফিটেড হতে চাইলে এরকম ট্রেন্ড সাইকোলজিস্ট তোমাদের নিতেই হবে। কাজেই আমি এই রিকোয়েস্টটাই করবো যে যেন একটু ট্রেন্ড সাইকোলজিস্টকে সব অর্গানাইজেশনে নেওয়া হয়। থ্যাংক ইউ। জি ম্যাম, অনেক ধন্যবাদ। আজকে মূলত আমাদের যে ইনিশিয়েটিভটা, এটার কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার মধ্যে একটা মেলবন্ধন তৈরি করা। এখানে ব্র্যাক ব্যাংক থেকে বিলকিস আপা আছেন, বাংলালিংক থেকে মঞ্জুলা আপা আছেন, এবং আমাদের তারিক ভাই আছেন, যাদের কিনা কাজে হচ্ছে ইন্ডাস্ট্রিতে বেস্ট রিসোর্স গুলো আর কি নিয়ে আসা। তো তাদের কাছেও আমাদের একটা মানে অনুরোধ থাকবে যে যেখানে পসিবল হবে যাতে এই মানে অ্যাওয়ারনেসটা অন্তত ক্রিয়েট করা যায় যে সাইকোলজিস্টরা যারা কিনা ট্রেন, তারা যে অর্গানাইজেশনে কন্ট্রিবিউট করতে পারে, এই একটা মেসেজ কনভে করা, এবং যেখানে সুযোগ থাকবে বা সুযোগ তৈরি করার কোনো সুযোগ থাকলে সেখানে যাতে আমরা ইন্ডাস্ট্রিরা হেল্প করতে পারি, যারা কিনা আজকে আমরা এখানে আছি আর কি। তো আমরা যদি একটু কোশ্চেনে চলে যাই, আমি একটু আমাদের আইটি হোস্ট হাবিব ভাইকে একটু বলবো যে আমাদের এখানে ঢাকা ইউনিভার্সিটি থেকে কামাল উদ্দিন স্যারও আছেন, উনাকে যদি একটু প্যানেলে নিয়ে আসা যায়। উনি বলছিলেন যে উনি একটু ওনার অভিজ্ঞতা শেয়ার করবেন। ততক্ষণে আমরা যদি একটু কোশ্চেন নেই। একজন কোশ্চেন করেছেন যে মঞ্জুলা আপা যখন বলছিলেন যে ওনারা অ্যাসেসমেন্ট সেন্টার করছেন এবং এখন সি ফ্যাক্টর নামে গেমিফিকেশন একটা টুলও ইউজ করছেন, বাট উনি কোশ্চেন করেছেন যে সিনিয়র লেভেলের রিক্রুটমেন্টটা আসলে কিভাবে করা হচ্ছে, সিএক্সকো লেভেলের রিক্রুটমেন্টে আসলে কি ধরনের টুলস ইউজ করা হচ্ছে। কেউ যদি একটু মঞ্জুলা আপা যদি একটু শেয়ার করেন, বা বিলকিস আপা বা তারিক ভাই যে কোনো একজন যদি একটু অ্যাড করেন আর কি। হ্যালো, আমি কি বলতে পারবো এখন নাকি একটু পরে? হ্যালো, আমাকে বলতে বলছেন নাকি অন্য কেউ বলবে? কামাল স্যারের কাছে আসবো, এটা একটু ইন্ডাস্ট্রি প্র্যাকটিসের ব্যাপারে কোয়েশ্চেন। তো বিলকিস আপা এবং মঞ্জুলা আপা যদি একটু অ্যানসার দিতেন ভালো হতো। বিলকিস আপা, আপনি শুরু করতে পারেন।
আমাদের ব্র্যাক ব্যাংকে সিনিয়র রিক্রুটমেন্টের জন্য আসলে একেবারেই সামনাসামনি কথা হয়, একদমই সামনাসামনি আলাপ আলোচনা হয়। আর আমি যেটা আগেও বলেছি যে সিনিয়র রিক্রুটমেন্টে আসলে রেফারেন্স, মানে তার ব্যাকগ্রাউন্ড, সে আগে যেখানে যেখানে কাজ করতো সেখানের মানে সিনিয়র লোকদেরকে আসলে সবাই চেনে, ইন্ডাস্ট্রিটা এত ছোট। মানে উনি যদি খুবই বদমেজাজি হন বা টিমের মধ্যে খুবই খারাপ বা মানে কোনো কিছু কোনো কালে করে ফেলেন, তাইলে সেটা কিন্তু ঘুরে ফিরে মার্কেটের মধ্যে চলতেই থাকে যে না উনি কিন্তু গুড টিম প্লেয়ার না, ওনার এই সমস্যা আছে ওই সমস্যা আছে। তো আমাদের সিনিয়র রিক্রুটমেন্টের জন্য কোনো সাইকোমেট্রিক টেস্টিং বা কোনো কিছু নাই। যেটা একটু আগে মাহফুজা ম্যাডাম উনি বললেন যে বেশি বেশি মেশিন মেশিন হয়ে যাচ্ছে, এখানে কোনো মেশিনের ব্যাপার না, এখানে একেবারেই সামনাসামনি কথা বলে আলাপ আলোচনা করে উনি রোলটা ওনাকে এক্সপ্লেন করে ওভাবেই হয়। ওখানে কোনো ইয়ে হয় না আর কি, মানে কোনো ইন্টারভিউ ছাড়া আমাদের ওখানে আর কোনো টুল নাই। আর ওই তারিক ভাই রেফারেন্স যদি যে একটু, চেকিং সেটাই। যে তারিক ভাই যদি একটু অ্যাড করেন, যেহেতু আমরা সি লেভেলও হেড হান্টিং করছি, সো ওখানে আর কি কি ধরনের অ্যাসেসমেন্ট বা টুলস ইউজ করা হয় সি লেভেল? আহ, আ- আ- আমি যেটা মানে আমরা যখন সিনিয়র ম্যানেজমেন্ট রিক্রুট করি বিভিন্ন অর্গানাইজেশনের জন্য, স্পেশালি এমএনসি অর্গানাইজেশনের মধ্যে দেখি যে ফার্স্ট থিং দে ডু সাইকোমেট্রিক টেস্ট। তো তাদের কিছু ট্রেডস থাকে, যেটা একটা পার্টিকুলার জিনিসে সিনিয়র ম্যানেজমেন্টে বেশি মানে ইম্পর্টেন্স দেওয়া হয়, সেটা স্ট্রেস ম্যানেজমেন্ট। বিকজ মোর উই গ্রো, অনেক বেশি মিটিং, অনেক বেশি মানে স্ট্রেস। সো এই জায়গাটাতে এবং হাউ দে হ্যান্ডেল স্ট্রেস ম্যানেজমেন্ট, এই পার্টটাকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয় বেসিক্যালি, এবং অলসো ডিসিশন মেকিং এর ব্যাপারে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়। সো এর সাইকোমেট্রিক টেস্টটা কমপ্লিট হওয়ার পরে তারপরে হচ্ছে অন্যান্য স্টেপগুলো আমরা দেখি সিনিয়র ম্যানেজমেন্টের ক্ষেত্রে। আবার এন্ট্রি লেভেলের ক্ষেত্রে আমরা দেখি হচ্ছে প্রথমে অন্যান্য রিটেন এক্সাম অথবা প্রিলিমিনারি ইন্টারভিউ হওয়ার পরে হয়তো ফাইনাল ইন্টারভিউর আগে সাইকোমেট্রিক টেস্ট হয়, কারণ অনেক নাম্বার অনেক থাকে, যেহেতু সিনিয়র ম্যানেজমেন্টে সিএক্সও লেভেল আমাদের খুব কম মানুষ থাকে। সো প্রথমে একটা সাইকোমেট্রিক টেস্ট করে তাদের ট্রেডস গুলো বোঝা হয়, তাদের যেটার সাথে অর্গানাইজেশন কম্পিটেন্সি ভ্যালুজ এগুলোকে ম্যাচ করে ফাইনালি রিক্রুটমেন্টের দিকে প্রসেস করা হয়। আমি থ্যাংক ইউ। আমি জি 30 সেকেন্ড অ্যাড করব জি একটা জিনিস। জি আমি স্যার, জি আমার please। পরিচয় আমি দিলাম না, সবকিছুই ওকে। আমি একটা জিনিস বলি, যারা সিনিয়র লেভেলে রিক্রুটমেন্টের ক্ষেত্রে অবশ্যই তার সাইকোগ্রাফি দেখা উচিত। এখন প্রশ্ন আসতে পারে সাইকোগ্রাফি মানে কি? সাইকোগ্রাফি হলো তার যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট, সে যখন থেকে চাইল্ডহুড পিরিয়ড থেকে পুরো তার ডেভেলপমেন্ট যে প্যাটার্নটা, আসলে স্কুলে সে কেমন ছিল, কলেজে সে কেমন ছিল, ইউনিভার্সিটিতে তার তার যে ভ্যালু সিস্টেমটা ডেভেলপ করছে, এই বিষয়গুলো সব দেখা উচিত। সাইকোমেট্রিক টেস্টও আমরা ইনস্ট্যান্ট করে দেখতেছি, তার একটা সাইকোগ্রাফিক্যাল প্রোফাইল তৈরি করা উচিত যে আমি ব্যক্তি নূর মোহাম্মদ, আমি ডিলিংসে কেমন, আমি আমার অন্যান্য বৈশিষ্ট্য কেমন, সবগুলো সম্পর্কে ডেটা থাকবে এবং এই ডেটাগুলো একদম ম্যান টু ম্যান। কারণ আমি সিনিয়র লেভেলে কয়েকজন ব্যক্তিকে জাজ করেই আমি তার মধ্যে থেকে বেস্ট ওয়ানকে নিয়োগ দিব। সুতরাং আমি এই কাজে কিন্তু নিজেকে সবসময় নিবদ্ধ রাখছি যে বড় বড় যারা সিগনিফিক্যান্ট পিপল ফর দ্য অর্গানাইজেশন, তাদেরকে কিন্তু অবশ্যই, যেমন তারিক ভাইয়ের প্রোফাইলটা তৈরি করে রাখতে পেরেছেন আপনি, বিকজ তাকে চিনেন জানেন। আমি যদি সাইকোলজিস্ট হিসেবে তার আরো একটু ব্যাকগ্রাউন্ড প্রিভিয়াস দিকে যাই, তাহলে কিন্তু তার সম্পর্কে আরো কিছু তথ্য পাবে, যেটা সংগঠনের জন্য কিন্তু হবে, তার সোশ্যাল, কালচারাল, মোরাল ডেভেলপমেন্ট, এভরিথিং কিন্তু আমরা জানবো। আমি আগামী দিন লেকচার দিব, আমি হয়তো আরো বলবো। ধন্যবাদ। জি স্যার, ধন্যবাদ। আহ, আমরা যদি আরো কয়েকটা একটু কোশ্চেন দেখি, তার আগে কোশ্চেনে যাওয়ার আগে আমাদের সাথে যেটা বলছিলাম যে ঢাকা ইউনিভার্সিটি থেকে আরেকজন অধ্যাপক আমাদের সাথে জয়েন করেছেন, কামাল উদ্দিন স্যার। স্যার আপনি যদি একটু সংক্ষেপে আপনার অভিজ্ঞতা থ্যাংক শেয়ার ইউ। করেন। সংক্ষেপেই বলবো, আমার সময়টা একটু জি যদি স্যার। বলেন তাহলে আমার জন্য কথাগুলো বলতে সুবিধা স্যার হবে। আমরা অলরেডি টাইম পার করে গেছি স্যার, 2-3 মিনিটের মধ্যে যদি একটু বলেন স্যার আমাদের জন্য খুব সুবিধা হবে। আচ্ছা, 2-3 মিনিটের মধ্যে বলার চেষ্টা করব। অশেষ ধন্যবাদ আপনাদের এই সুন্দর আয়োজনকে, এবং আজকের যে কিনোট স্পিকার আমারই কলিগ এবং আমার ছাত্র ডক্টর রেজাউল করিম অত্যন্ত সুন্দরভাবে বিষয়গুলো তুলে ধরছে। তো এখানে আমার তেমন বলার কিছু নাই, আমি শুধু কিছু পয়েন্ট বলতে চাই। সেগুলো হচ্ছে এরকম যে এই যে বাংলা লিগ, ব্র্যাক ব্যাংক কিংবা পাবলিক সার্ভিস কমিশন, এটাই শুধু আমাদের বিবেচনার বিষয় না, সারা বাংলাদেশ আমাদের বিবেচনার বিষয়। সেখানে আমরা যে অ্যাডভার্টাইজমেন্ট করি, সেই অ্যাডভার্টাইজমেন্টেই আসলে ত্রুটিপূর্ণ। কেন ত্রুটিপূর্ণ? আমরা কাকে নিব, কি যোগ্যতার জন্য
তার জন্য লাগবে সেটা কিন্তু আমরা আরবিট্রারিলি ঠিক করি, কোনো সাইকোলজিস্ট কিংবা কোনো জব অ্যানালাইসিস সেটা করা হয় না। আমি একটা উদাহরণ দিই, আমি একসময় বাংলাদেশ ব্যাংকে ছিলাম, বাংলাদেশ ব্যাংকের এডি হিসাবে জয়েন করি, এখন থাকলে জিএম থাকতাম। তো ওখানে আমি গিয়ে দেখি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর থেকে শুরু করে সবাই রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, অ্যাপ্লাইড ফিজিক্স। তখন আমি জিজ্ঞেস করলাম ব্যাংকে কেন এই সব সাবজেক্ট? ওনারা বললো যে আমরা অ্যাডভার্টাইজমেন্টটা এরকম করি, কম্পিটিশন করে আসি। এটার ইমপ্লিকেশন হচ্ছে এই, অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে যদি আপনি উল্লেখ করে দেন বিকম, এমকম, বিএসসি, এমএসসি থাকতে হবে, যেটার আসলেই কোনো দরকার নাই, তাতে হচ্ছে কি আপনি শুরুতেই ডিসক্রিমিনেট করে দিচ্ছেন একদল তরুণ প্রাণ মানুষকে। এটা হচ্ছে প্রথম অবজারভেশন। সিলেকশনের ক্ষেত্রে এটা আসবে, কারণ একজন ব্যক্তির দুইটা দিক, একটা হচ্ছে কগনিটিভ আর একটা অ্যাফেক্টিভ। কগনিটিভের মধ্যে আমার কলিগ ডক্টর রেজাউল করিম বলছে ইন্টেলিজেন্স, অ্যাপটিটিউড, অ্যাচিভমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিয়েটিভিটি, চারটা। অ্যাফেক্টিভের মধ্যে পার্সোনালিটি, ইন্টারেস্ট, টিম প্লেইং, ইনভেন্টরি, ইভেন তার ইমোশনাল ইন্টেলিজেন্স, এগুলো আসবে। এখন কোন ক্ষেত্রে আমরা কোনটাকে গুরুত্ব দিব সেটা কিন্তু আমাদের জানতে হবে। ঢালাওভাবে আমি জানলাম যে একটা সাইকোলজিক্যাল টেস্ট নিচ্ছি, এই ক্ষেত্রে বলা আছে যে কোনো টেস্ট ব্যবহার করার চেয়ে না করা ভালো। কখন? যদি টেস্টটা ডিফেক্টিভ থাকে। সাস্টেইনেবল ডেভেলপ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের পূর্ব শর্তই হচ্ছে ভ্যালিড, রিলায়েবল, অবজেক্টিভ এই সাইকোমেট্রিক টেস্ট ইউজ করতে হবে। এরপরে আসি আমি পাবলিক সার্ভিস কমিশনের যিনি একরাম আহমেদ স্যার, রেজাউল করিমও বলছে তাকে, সাইকোলজিক্যাল টেস্ট একসময় সেখানে ছিল, বাট কেন সেটা মিনিংফুল ছিল না সেটাই অনেকে জানেন না। সেখানে একটা টেস্ট হইতো, সেই টেস্টে পাস ফেল যেই করুক সবাই কোয়ালিফাইড। সেখানে যদি কোনো মেন্টালি অ্যাবনর্মালও কেউ থাকে তাকে কোয়ালিফাই করা হতো। এটা ছিল সাইকোলজিক্যাল টেস্ট। আর ভাইবা বোর্ডে সাইকোলজিস্ট ছিলেন, যেটা আমার কলিগ রেজাউল করিম ভালোভাবেই বলছেন, সেখানে তাদেরকে কোনো কথা বলতে দেয়া হতো না। সো সাইকোলজিক্যাল টেস্টের বেনিফিট কোত্থেকে পাবেন? ইন্ডিয়াতে ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, তারা শুরুতে 200 নম্বরের মাল্টিপল চয়েস কোশ্চেন নিচ্ছে না। দিস ইজ অ্যাগেইন ডিসক্রিমিনেটরি। কেন ডিসক্রিমিনেটরি জানেন? বাংলায় 35, ইংরেজিতে 35, দেন জেনারেল নলেজ, দেন অমুক তমুক। ডাজ ইট রিলেট এনিওয়ে টু দ্য ফাইনাল সিলেকশন? নট অ্যাট অল। তাহলে আপনি যেই পরীক্ষাটার মাধ্যমে সারা বাংলাদেশে প্রথমেই মেধাবী ছাত্রদেরকে বের করে দিচ্ছেন, তারা আর পরবর্তী রাউন্ডে যাওয়ারই সুযোগ পেল না। সেই পরীক্ষাটা কি করে সুন্দর পরীক্ষা হয়, কি করে ডিসক্রিমিনেটরি হয় না? টেস্ট বায়াসনেস বলে কথা আছে। আপনাদের মধ্যে মঞ্জুলা আপা অত্যন্ত সুন্দরভাবে অনেক কথা বলছেন, বাট এই যে সি ফ্যাক্টর আপনি দেখতেছেন, সেই সি ফ্যাক্টর কোন ভাষায় তৈরি? যদি সেটা ইংরেজিতে হয় তাহলে আর ইউ মেজারিং দ্য সাইকোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স or you are measuring the characteristics of proficiency in English? যদি তাই হয়, there is a contamination. এই জিনিসগুলোকে সেগ্রিগেট করতে হবে। এবং ঢালাওভাবে আমি সি ক্যারেক্টার নিলাম, আমি অমুক টেস্ট নিলাম, নো, ইট ডাজন্ট ওয়ার্ক। আমার কলিগ ব্রেন ইমেজিং এর কথা বলছে, নিউরো সায়েন্সের কথা বলছে। হারম্যান ব্রেন ডমিনেন্স ইনভেন্টরি আছে। there is a 4 lobes based on cerebral cortex and limbic system, and 4 quadrant comprises of A, B, C, D. প্রত্যেকটার কিন্তু স্ট্রেংথ এন্ড উইকনেস আছে। আপনি যদি মনে করেন যে আমি সি নিব না কারণ ওখানে সবাই ইমোশনাল, বাংলাদেশ স্বাধীন হয়েছিল কিন্তু ইমোশনের কারণে। ইমোশন ছাড়া আমাদের কোনো ক্যাপিটাল ছিল না। ফ্রিডম ফাইটটা আমরা করছিলাম ইমোশনের কারণে। দ্যাট ইজ পাওয়ারফুল ইমোশনাল ইন্টেলিজেন্স। কোনো জবে এই সি কোয়াড্রেন্ট ভেরি পাওয়ারফুল। কোনো ক্ষেত্রে অর্গানাইজড যেটা বি সেটা পাওয়ারফুল। ডি ক্যাটাগরিতে পড়ে তারাই খুবই সায়েন্টিফিক কিন্তু এলোমেলো স্বভাবের, ডিসঅর্গানাইজড। এ হচ্ছে কারা? যারা লজিক্যাল থিঙ্কিং করতে পারে, যারা কম্পিটিশন ভালো পারে। এই যে ব্রেনের যে হেমিস্ফিয়ার লেফট অ্যান্ড রাইট, রাইট হেমিস্ফিয়ার হচ্ছে মিউজিক, আর্ট, লেফট হেমিস্ফিয়ার হচ্ছে অ্যানালজি, ম্যাথামেটিক্স, এগুলোর সমন্বয়ে একজন মানুষকে তৈরি করতে হবে। আপনার মালয়েশিয়াতে, যেটা আমার ছাত্র এবং জগন্নাথের চেয়ারম্যান ডক্টর নূর মোহাম্মদ বলল, সাইকোগ্রাফি। মালয়েশিয়াতে স্কুল লাইফ থেকে প্রত্যেক ছাত্রের 2টা করে ট্রান্সক্রিপ্ট থাকে। একটা ট্রান্সক্রিপ্ট হচ্ছে রিগার্ডিং কগনিটিভ বা একাডেমিক, আর একটা হচ্ছে তার অ্যাটিটিউড, ভ্যালুজ, অ্যাওয়ারনেস ইত্যাদি। সো আমরা যদি মোটা দাগে বলি, বাংলাদেশের এই যে সিলেকশন প্রসিডিউর, যেটাতে সাইকোলজিস্টদের সিরিয়াসলি ইনভলভ হওয়া উচিত এবং আপনাদেরও করা উচিত, এনরুটকে আমি সাধুবাদ জানাই। It is initially biased. Advertisement itself is biased.
এবং কোনো এম্পিরিক্যাল এভিডেন্স আছে যে এই চাকরির জন্য MBA থাকতে হবে? সাইকোলজিস্ট টেল দ্য ট্রুথ কিভাবে? নলেজ, স্কিল, অ্যাবিলিটিস অ্যান্ড আদার পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স, কোন জবের জন্য কি নলেজ লাগবে সেইটুক পর্যন্ত আমরা রাখি, দেন তাকে ট্রেনিং দিয়ে ফার্দার কি উন্নতি করা যাবে যেটাকে আমরা অ্যাপটিটিউড বলি সেইটুক ঠিক করি। ইভেন সিনিয়র লেভেলে প্রমোশনের ক্ষেত্রে ডেফিনেটলি ট্রেনিং নিড অ্যাসেসমেন্ট টু সাইকোমেট্রিক টুল ইজ ভেরি পাওয়ারফুল টুল। সো এই যে হারমান ব্রেন ডমিনেন্স ইনভেন্টরি, এটা আপনি ইউজ করলে আপনি সেলসম্যান হিসাবে কাকে নেবেন, কোন এরিয়াতে গুরুত্ব দিবেন, টিচার হিসাবে কাকে নেবেন, কোন এরিয়াতে গুরুত্ব দিবেন, লার্নার হিসাবে কোন এরিয়াতে তার ডেফিসিট আছে, ইভেন এক্সিকিউটিভ হিসাবে কাকে কোথায় নেবেন, দ্যাট ইজ ভেরি মাচ রিলেটেড টু দিস। সো আমি মনে করি ইট ইজ এ ভেরি গুড বিগিনিং যেটা আপনারা শুরু করলেন এন রুট। এবং পাবলিক সার্ভিস কমিশনের যদিও উনি এখন রিটায়ার্ড, কারেন্ট যারা তাদেরকে বলছি 200 নম্বরের আপনি মাল্টিপল চয়েস কোশ্চেন নিচ্ছেন যা বেশিরভাগই হচ্ছে মেমোরি বেসড, এবং আমাদের মস্তিষ্কের মেমোরি একটা কিনারে পড়ে রয়েছে, তার বেশিরভাগ জিনিস অন্য জিনিস, যেখানে এক্সিকিউটিভ থিঙ্কিং, রেশনাল থিঙ্কিং, অ্যানালজি এগুলো আছে, সেগুলোর কিন্তু সুযোগ কম। ফলে ইনিশিয়াল স্ক্রিনিং এ যদি কোনো মানুষ বাদ পড়ে যায়, আর যেটা আমার কলিগ অত্যন্ত সুন্দরভাবে বলছে হর্ন অ্যান্ড হ্যালো ইফেক্ট, যেটা পাবলিক সার্ভিস কমিশনের ভাইভা বোর্ডে আমি ছিলাম, আমি লক্ষ্য করেছি অনেকের প্রশ্নের ধরনটাই হচ্ছে যেটা মঞ্জুলা আপা অত্যন্ত সুন্দরভাবে বলছেন যে স্ট্রাকচার্ড ইন্টারভিউ নেওয়ার জন্য ট্রেনিং লাগে, কনসেনসাস লাগে, কি বিষয়ে আমি প্রশ্ন করব, মেয়েরা মেরিড না আনমেরিড, হোয়াট ডাজ ইট ম্যাটার, এটা তো আমার চাকরির ক্ষেত্রে কোনো ভূমিকা রাখে না। তাহলে রেলিভেন্ট কোশ্চেন করার জন্য আপনার মাইন্ডসেট থাকতে হবে। মাইন্ডসেট আমার কলিগ দুটো বলছে, ফিক্সড মাইন্ডসেট, গ্রোথ মাইন্ডসেট। মাইন্ডসেট আসলে তিনটা, সার্ভিস মাইন্ডসেট আছে আরেকটা। আপনার দুটো মাইন্ডসেট থাকলেই আপনি সার্ভিসে ভালো করবেন না, কাজে ফিক্সড মাইন্ডসেট, গ্রোথ মাইন্ডসেট সাথে সার্ভিস মাইন্ডসেট থাকতে হবে। বাংলাদেশে আমরা ইতিপূর্বে আমি ডক্টর মাহফুজা আপা মিলে আমরা এই যে মেট্রো রেল এদের ইঞ্জিনিয়ারদেরকে আমরা সাইকোমেট্রিক্যালি সাউন্ড কিনা দেখে নিচ্ছি, ডেল্টা লাইফে নিচ্ছি, ইউনাইটেড গ্রুপে নিচ্ছি, বাংলাদেশে এটা শুরু হয়েছে। তবে এন্টারপ্রেনিয়রদের একটা মানে ভুল ধারণা হচ্ছে তারা সাইকোলজিস্টদেরকে ডিকটেট করে বলবে যে কোনো একটা কোশ্চেন দেন তো, 4-5টা প্রশ্ন দিয়ে, খুব বেশি লেংদি করবেন না। আরে আপনি তো জানেনই না যে আপনি হোয়াট ইউ আর গোয়িং টু মেজার, ইউ আর গোয়িং টু মেজার সামবডিজ স্কিল, সামবডিজ পার্সোনালিটি। এখানে তো তাড়াহুড়ার বিষয় না। এবং যেটা আমার কলিগ বলছে, বিদেশ থেকে নিয়ে আইনে দেশীয় টেস্ট ব্যবহার করা, দুই রকমেরই ব্যাপার আছে। কালচারাল অ্যাডাপ্টেশন বলে একটা কথা আছে, কস্ট ইফেক্টিভনেস এর ব্যাপার আছে। একটা টেস্ট ইন্টেলিজেন্সের ডেভেলপ করতে আমেরিকায় 10 থেকে 15 বছর লাগে, উইস 4, যেটা 5 বছর লাগছে উইস 5-এ শুধুমাত্র অ্যাডাপ্টেশন করতে, চেঞ্জ করতে। আর সেই ধরনের লোকবল বাংলাদেশের সাইকোমেট্রিক সোসাইটি আমাদের একটা আছে, বাট আমাদের জনবল এখনো ওইভাবে তৈরি না। বেটার কালচারালি অ্যাডাপ্ট করা। এনিওয়ে, দিস ইজ এ ভেরি গুড বিগিনিং। এবং আমি বলবো সারা বাংলাদেশ থেকে এত পার্টিসিপেন্টস, তাদের উদ্দেশ্যে বলবো তাদেরকে যেভাবে ডিসক্রিমিনেট করা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে, এইটা একটা ডিসক্রিমিনেশন। সেকেন্ড ডিসক্রিমিনেশন হচ্ছে আউটসোর্সিং। আউটসোর্সিং ইজ ইন কন্ট্রারি টু হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। কারণ আউটসোর্সিং কে করে, কিভাবে করে, সেখানে ট্যালেন্ট ম্যানেজমেন্ট হয় না। ইভেন ইন্ডিয়াতে সিকিউরিটি গার্ড নিয়োগের সময়ও সাইকোমেট্রিক টেস্ট ইউজ হয়, বাট that psychometric test is only for vigilance and attention. So psychometric test is very broad. আপনারা ভুলভাবে শুধু যদি দুই একটা টেস্ট কেউ ইউজ করে বলেন আমি সাইকোমেট্রিক ইউজ করছি, তাহলে সেটাও হবে কিন্তু বুমেরাং। থ্যাংক ইউ এভরিবডি ফর গিভিং মি দ্য। থ্যাংক ইউ স্যার। আমি এক সেকেন্ড আপা, কামাল স্যার অত্যন্ত সুন্দরভাবে বলেছে। থ্যাংক ইউ স্যার ফর ইউর অ্যাপ্রিসিয়েশন, এবং আমি অ্যাপ্রিসিয়েট করি, আপনি অনেক সুন্দরভাবে বলেছেন। তো আমি একটু ক্লারিফিকেশনের জন্য বলছি, পার্সোনালিটি টেস্টের কথা আমিও বলেছি, পার্সোনালিটি টেস্টের যে প্রকারভেদগুলো বলেছি সেখানে আপনি দেখে থাকবেন, পার্সোনালিটি টেস্টের কথা বলেছি। আর গ্রোথ মাইন্ডসেট এবং ফিক্সড মাইন্ডসেট, এটা দুই প্রকার ব্রেন বেসড কোচিং কাজ করবে না, সেই ক্ষেত্রে আর কি নিউরো সায়েন্টিস্ট এটা প্রপোজ করেছেন আর কি। গ্রোথ মাইন্ডসেট থাকলে তাহলে ব্রেন বেসড কোচিংটা কাজ করবে, আর যদি ফিক্সড মাইন্ডসেট তাহলে কাজ করবে না, এই আর কি আমার ক্লারিফিকেশন। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ। জি, আমরা প্রায় শেষের দিকে, এটা একটা ভেরি ডিসকাশনের ফোরাম। আমরা জি স্যার, থ্যাংক ইউ। গ্রসলি দুই ধরনের টেস্ট বলি, কগনিটিভ ভার্সাস অ্যাফেক্টিভ। অ্যাফেক্টিভের মধ্যে সাইকোমেট্রিক্সের অনেক জিনিস আছে, কগনিটিভের মধ্যে অনেক জিনিস আছে। এবং যেটা মঞ্জুলা আপা বললেন ইমোশনাল ইন্টেলিজেন্স, ইয়েস, কগনিটিভ টেস্ট বা ইন্টেলিজেন্স একটা থ্রেশহোল্ড লেভেলে থাকলেই চলে।
বাট সাকসেস ডিপেন্ড করে হায়ারিং ফায়ারিং ইত্যাদি ডিপেন্ড করে আপনার এই ইমোশনাল ইন্টেলিজেন্সের উপরে। সেই ক্ষেত্রেও কালচারালি সুইটেবল এবং ভ্যালিড টেস্ট দরকার হবে। থ্যাংক ইউ। আমি বুঝতে পারছি আপনাদের সময় খুব টানাটানি, আমাকে সরাইতে পারলে বাঁচেন। থ্যাংক ইউ। না না স্যার, আমাদের স্যার সময় 12:30 পর্যন্ত ছিল। আমরা আপনাদের মূল্যবান বক্তব্য শুনবো বলে প্রায় 1টার কাছাকাছি চলে এসেছি। তো আমরা অনেকগুলো কোয়েশ্চেনই পেয়েছিলাম, কিছুটা নিয়েছি, হয়তোবা সবগুলো নিতে পারবো না। আমি একটু আমাদের টেকনিক্যাল হোস্ট হাবিব ভাইকে বলবো আমাদের এমডি এন্ড সিইও দাউদ ভাইকে যদি একটু নিয়ে আসেন, উনি লাস্টলি আমাদেরকে সবার প্যানেলিস্টদেরকে একটু ধন্যবাদ জানাবেন। তো হাবিব ভাই যদি একটু দাউদ ভাইকে নিয়ে আসেন। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম দাউদ ভাই, ভালো আছেন? সবাইকে কেমন আছেন? আমি শুনতে পাচ্ছেন আমার কথা? জি শোনা যায়, শোনা যায়। আমি কোনো কথা বলার জন্য আসিনি, শুধুমাত্র ধন্যবাদ দেওয়ার জন্য এসেছি। এখানে আমরা খুবই খুশি যে আমরা যে অবজেক্টিভ নিয়ে আজকে শুরু করেছিলাম এবং অনেকেই বলছেন যে এটা একটা স্টার্টিং, আমরাও তাই বলি যে 3টা অবজেক্টিভ নিয়ে আমরা শুরু করেছি, যে সেটা হচ্ছে আমাদের দেশের অর্গানাইজেশনগুলো অনেক বড় হচ্ছে, আমরা এখন মধ্যআয়ের দেশ থেকে উন্নত দেশের দিকে যাচ্ছি। সো এই অবস্থায় এন্টারপ্রেনার অর্গানাইজেশনগুলো অনেক বড় হবে। তো এই বড় অর্গানাইজেশন হতে গেলে আমাদের স্পেশালাইজড নলেজের দরকার আছে, এটা আমাদের একটা অবজেক্টিভ। স্পেশালাইজড নলেজগুলোকে কিভাবে অর্গানাইজেশনের ভিতরে আনা যায় সেটাকে মাথায় রেখে এই অনুষ্ঠানটা করা। দ্বিতীয়ত হচ্ছে যে কনটেক্সচুয়ালাইজ করা, যেটা আমরা অনেকেই রেসপেক্টেড প্যানেলিস্ট এবং কিনোট স্পিকার সবাই বলেছেন যে আমাদের অনেক লার্নিং, আমাদের অনেক জ্ঞান এটা অনেকাংশেই পশ্চিমা বেসড। সো আমাদের এখানকার লোকাল কনটেক্সটটা ওইভাবে আমাদের সুযোগ হয় নাই। আমরা একটা খুবই দরিদ্র অবস্থার ভিতর দিয়েছিলাম লাস্ট 50 বছর। তো এখন আমরা নতুনভাবে শুরু করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে জ্ঞানের লোকালাইজ হওয়ার দরকার আছে। আমাদের দেশের জন্য কোন ব্যাপারটা ছেলে মেয়েদের রিফ্রেশিং করে আর আমেরিকার কোন ব্যাপারটা ছেলে মেয়েদেরকে রিফ্রেশিং করে, এটা এক নাও হতে পারে। এবং সেই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে ভুল জিনিস চাপানোর একটা আসে, পড়াশোনার মাধ্যমেই চলে আসে, ইচ্ছাকৃত না কিন্তু চলে আসে। আবার অনেক সময় আমাদের কিছু ভালো বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা অনেক সময় একটু যথেষ্ট মূল্যায়ন করি না এবং কোনো কোনো ক্ষেত্রে কিছুটা হেয় করা হয়। তো সেই ক্ষেত্রে নলেজের কনটেক্সচুয়ালাইজ করা আমাদের এই কনফারেন্সের একটা উদ্দেশ্য। আর থার্ড যে উদ্দেশ্যটা ছিল আমাদের, সেটা হচ্ছে যে এই শ্রদ্ধেয় শিক্ষকদের এবং অর্গানাইজেশনে যারা কাজ করে, মানে একাডেমিয়া এবং প্র্যাকটিশনার, এই দুই গ্রুপকে এক করা শুধু না, একটা সাস্টেনেবল এঙ্গেজমেন্টের ভিতরে রাখা, যাতে একটা ওয়ান অফ একটা ডিসকাশন হয়ে শেষ না হয়। আমরা চাবো যে এই আলোচনাগুলো, এই কাজগুলো যাতে কন্টিনিউ হয়। সো এই 3টা অবজেক্টিভ নিয়ে আমাদের এটা করা। এবং আমরা এতটাই কৃতজ্ঞ যে আমরা খুবই আনবিলিভেবল রেসপন্স এবং সাপোর্ট পেয়েছি ঢাকা ইউনিভার্সিটি সাইকোলজি ডিপার্টমেন্ট, চিটাগং ইউনিভার্সিটি সাইকোলজি ডিপার্টমেন্ট, রাজশাহী ইউনিভার্সিটি সাইকোলজি ডিপার্টমেন্ট এবং জগন্নাথ ইউনিভার্সিটির শ্রদ্ধেয় শিক্ষকদের কাছ থেকে। তারা কোনো কিছুর মানে কোনো কিছুর না করে, তোয়াক্কা না করে আমাদেরকে এতটা সময় দিয়েছে যে যেটা আনবিলিভেবল। সেটা একটা প্রমাণ করে যে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা তাদের ছাত্রছাত্রীদের শিক্ষাদানের পাশাপাশি সমাজের সংগঠনগুলোর উন্নয়নের জন্য তারা চিন্তা করে। আর একটা জিনিস এখানে বিশেষভাবে বলতে চাই যে আমরা অনেক সময় যখন সংগঠন বলি হয়তো ফর প্রফিট চলে আসে আমাদের মাথায় বেশি, যেহেতু ফর প্রফিট অনেক বেশি ভাইব্রেন্ট। কিন্তু মনে রাখা দরকার যে আমাদের জাতির এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন থেকে সর্বোপরি আমাদের যে লক্ষ্য ভিশন 41 এর ভিতরে 2041 এর ভিতরে মধ্য আয় উন্নত আয়ের দেশ হওয়া, সেই ক্ষেত্রে কিন্তু সরকারি যে কর্মকর্তা এবং কর্মচারী তাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, বিকজ তারা পলিসি জায়গায় জড়িত। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি যে পিএসসি কি কিভাবে আনা যায়। তো আমাদের স্যার ইকরাম স্যার এখানে এসেছেন, আমরা খুবই কৃতজ্ঞ এবং আমরা উপকৃত হয়েছি স্যার। প্লাস হচ্ছে যে স্যার কিছু ব্যক্তিগত
একটু ইমার্জেন্সি ভিতর দিয়ে যাচ্ছেন, তারপরেও স্যার সময় দিয়েছেন এবং এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন। সো স্যারের কাছে আমাদের কৃতজ্ঞতা শেষ নেই। আর বিলকিস আপা এবং মঞ্জুলা এবং তারিক, এই তিনজন ইন্ডাস্ট্রিতে খুবই সম্মানধন্য, যারা হয়তোবা শিক্ষকরা হয়তো অতটা জানেন না, কিন্তু বিলকিস আপা এবং মঞ্জুলা এবং তারিক আমাদের দেশের প্রাইভেট সেক্টরে এবং এনজিওতে এবং কিছু কিছু ক্ষেত্রে সরকারের কাজের ক্ষেত্রেও এরা দীর্ঘদিন ধরে ওনাদের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে। তো স্যার, আপনারা বলতে পারেন যে আপনাদের যে লার্নিং গুলো ওনারা অনেকটাই প্র্যাকটিসে করে। সো আমাদের উদ্দেশ্য ওটা ছিল যে যারা প্র্যাকটিস করে এবং যারা নলেজ তৈরি করে, এই দুই গ্রুপকে কিভাবে একসাথে আনা যায় এবং একবার না, এটাকে যাতে একটা স্টার্টিং পয়েন্ট হিসেবে নিয়ে এটাকে কন্টিনিউ করা যায়। তো আমি সবার কাছে অসংখ্য ধন্যবাদ, এবং স্পেশালি কিনোট স্পিকার আমাদের শ্রদ্ধেয় রেজাউল স্যার, উনি আমাদেরকে যথেষ্ট উৎসাহ দিয়েছেন। আর ম্যাডাম, আমাদের বিভাগীয় প্রধান ম্যাডাম, যদিও সামনে আসেননি, কিন্তু ম্যাডাম সবসময় আমাদের পিছনে ছিলেন এবং আমাদেরকে উৎসাহ দিয়েছেন। সো আমি প্রায় লাঞ্চ টাইম হয়ে গেছে, 1টা বাজে। তো সবাইকে আরেকবার ধন্যবাদ দিয়ে আমাদের দিক থেকে আমি শেষ করছি। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমাদের এই প্রথমবারের হিসাবে ক্ষমা করবেন। আমরা চেষ্টা করব যে ভুল ত্রুটিগুলো সূত্র নিয়ে সামনে আরো এঙ্গেজমেন্টটা বাড়াতে, এই সাইকোলজি ডিপার্টমেন্টের সাথে, ইউনিভার্সিটির সাথে এবং অর্গানাইজেশনের সাথে। এটা বলে আমি এনরুটের পক্ষ থেকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। সবশেষে সব প্যানেলিস্ট এবং যারা পার্টিসিপেট করেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং ইভেন দেশের বাইরে থেকে আমাদের সাথে অনেকেই জয়েন করেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের এটা একটা প্রচেষ্টা ছিল এনরুট সেন্টার ফর ডেভেলপমেন্টের পক্ষ থেকে। বাংলাদেশে প্রথমবারের মতো আমরা আয়োজন করেছি ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনাল সাইকোলজি কনফারেন্স 2020। সো সবার সাথে আবার কোনো না কোনো সময় কোনো না কোনো জায়গায় দেখা হয়ে যাবে বা কাজের সুযোগ তৈরি হবে। সবাইকে আরেকবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। জি, আসসালামু আলাইকুম। আমাদের নেক্সট সেশনটা হচ্ছে 3টা থেকে শুরু হবে। সবাই প্লিজ একটু জয়েন করবেন, লিংক আপনাদের ইমেইলে শেয়ার করা।